সো আওয়ার থেরাপিস্ট টেক থেরাপি। কি কি কোশ্চেন ছিল আসলে ওই সময়গুলোতে, মানে কি ব্যাপার নিয়ে কথাবার্তা বলছে? লাইফ তো আল্লাহ কুল ভাবে ডিজাইন করছে, আমরা তো জিনিসটা বুঝতে ভুল করি। নোটিসিং স্মল স্টাফস, এটা কি কুল না? তুই চিন্তা কর, তোরে আল্লাহ সবসময় পছন্দ করে তুই যদি পারফিউম ইউজ করস, এটা কি কুল না? তোরে আল্লাহ সবসময় পছন্দ করে তুই একটা ভালো ড্রেস আপ করস, এটা কি কুল না? আল্লাহ তো তোর কুলনেসটা পছন্দ করে। ইভেন ওই যে জাকির খানের একটা খুবই সুন্দর কথা আছে যে ভাই মানুষ বড় হয় কেমনে, মানে একটা মানুষ বড় হয় কেমনে, দুইটা ব্যাপার। এখন তোমার লাইফে যদি স্টিলনেস না থাকে, ইউ উড সাফার। কত গ্রোথ, কত দৌড়াবা, কত কি করবা। তোমার বার যখন একেবারে লোতে ডাউন হবে তখন তুমি বলবে না থামাটা দরকার, বিকজ আমি এখন লুলা হয়ে গেছি। লুলা হওয়ার পরে ট্রিটমেন্ট নেওয়ার থেকে যখন তোমার পাটা একটু ব্যথা হয়েছে তখন রেস্ট নেওয়া অনেকাংশ বেটার। আমি ওই যে নিখিল কামান্তের সাথে একটা পডকাস্ট দেখতেছিলাম ইয়ার, রণবীর কাপুরের, তো একটা খুবই সুন্দর কথা বলছে যে ইউ নো হোয়াট, আমি আসলে লাইফের হ্যাপি অনেকটা একটা কারণে, যেটা হচ্ছে আমি মানে আই ডোন্ট মাইন্ড যে আমি লাইফের কোন স্টেজ আছে। আমি যদি স্যাড থাকি আমি স্যাড মেনে নিই, আমি যদি ধরো সাকসেস থাকি আমি সাকসেস মেনে নিই। সো আমার লাইফের যে কোনো স্টেজকে আমি মেনে নিই। যখন আমি মেনে নিই তখন আমার লাইফে ঝামেলা কম আসে, আমার লাইফে তখন আমি নতুন কিছু ফোকাস করতে পারি, ওই চ্যাপ্টারই ক্লোজ হয়ে যায়। তোমার মাঝে মধ্যে ওভার থিঙ্কিং দরকার আছে, মাঝে মধ্যে ওভার থিঙ্কিং করে কিছু ভালো জিনিস আইসাও করতে পারে মাথায়, নাহলে তুমি ব্রেকআপের ডিসিশন কেন নিবা? এই ব্যাপারটা যখন আমি রিয়েলাইজ করছি যে আম্মু আমাকে খাইতে ডাকছে, ঠিক আছে, খাওয়ার পরও যখন এসে পেট ভরা থাকে, যখন বলে যে আম কেটে দেবো কিনা, তখন বলতে পারি, মানে বুঝতে পারি যে আম্মু আম কেটে দিতে দেওয়া, মানে এটার চেয়েও ব্যাক-এন্ড একটা উদ্দেশ্য হচ্ছে আমার সাথে গল্প করা। সো ওই মোমেন্টগুলো মনে হয় আমাকে লাইফ অনেকটা বাঁচায় রাখে। হয়তো আমি 15 বছর ধরে ফ্যামিলি ছাড়া, বাট আই লাভ দিস মোমেন্ট। I realize certain things, people matters a lot, and মানে I don't need to have everything in life. যে বেসিক ম্যানস নিড, বেসিক ওম্যান নিডস টু হ্যাপি, মানে ওই সেদিন বললাম যে আসলেই মানুষের হ্যাপি থাকতে ওই বেসিক কিছু জিনিসপত্রই লাগে। বাহ, সুন্দর ব্যাপারটা, মানে আমার মনে হলো আমি পডকাস্টে এসে পড়ছি। কালচারাল পিপল নট রিলিজিয়াস পিপল, এই ব্যাপারটা তোর আছে মানে বাংলাদেশে। আমি তো কালচার প্র্যাকটিস করি, আমি রিলিজন প্র্যাকটিস করি। রিসেন্টলি ইউ টেক এ ব্রেক, বলবো যে নিজের সাথে নিজের একটা বোঝাপড়ার মধ্যে আছিস, নিজে চিন্তা করতেছিস কী করবি আরও, বা নিজে কিছু অ্যান্সার ফাইন্ড আউট করা ট্রাই করতেছিস। ব্রেকটা কি এই কারণে জরুরি যে তুই তো নিজের কাছে ফেরত আসতেছিস? ব্রেকটা এই কারণে জরুরি যাতে তুই বুঝতে পারস যে তুই আসলে কি চাস। সো এই ব্যাপারগুলোকে না সূক্ষ্মভাবে প্রোডাক্টটা আগে কালচারটাকে নিয়ে আসে, তারপর প্রোডাক্টটাকে নিয়ে আসে যে ওকে এবার নাও তুমি অ্যাভেঞ্জার নাও, এবার নাও তুমি ক্যাপ্টেন আমেরিকা নাও, এবার নাও তুমি হচ্ছে ডোরেমনের প্রোডাক্ট নাও, এই নাও সেই নাও, কারণ তুমি এটা কনজিউম করছো। আমাদের সাথে কী হয়েছে, আমাদের কালচারগুলো সবগুলো বিদায় হয়ে গেছে। তোমার যদি মনে হয় লাইফে যে তুমি সামহাও কারো কাছে সরি, বা কারো কাছে তুমি কিছু করছো যেটা তোমার সরি ফিল করা উচিত, এই ফিলটা যখন আসবে সরি বলে দাও। ইগো টিগো সব সাইডে সরায়া সরি বলে ফেলো, দেখবা লাইফ ইজি হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য রমজান শো। কি অবস্থা? চলতেছে আলহামদুলিল্লাহ, ভালো, দাড়ি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। না তোর? ও আচ্ছা, আমি চিন্তা করছি তুই তো নিজের দাড়ি কেমনে দেখতেছস। না ওটা তোরটা দেখা দেখে দিই, প্যারা নাই। কেমন আছিস? অল গুড। প্রথম কথা হচ্ছে যে আমারে লাস্ট যে পডকাস্টে আমরা কথাবার্তাগুলো বলছিলাম, পরে দেখলাম যে এতভাবে মানে বাংলাদেশের মানুষজন ওই ব্যাপারগুলোর সাথে রিলেট করে। তোর ধর ডিভোর্স ম্যারেজ নিয়ে কথাবার্তা বলা, হ্যাঁ গালি দেয় নাই, বাট মানুষজন বলতেছে ভাই আপনি যেটা কইছেন এ ধরনের মানুষ কই পাওয়া যায়, কই খুঁজতেছি, ঠিক আছে অনেকদিন থেকে। আমার একটু বলতো একটা মানুষের লাইফে ফ্যামিলি আসলে কতটা ইম্পর্টেন্ট? তোর কাছে কি মনে হয় কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে লাগে যে লাইফের ফ্যামিলির কাছে একটা জিনিস যেটা আমার মনে হয় যে শেল্টার পাওয়ার একটা ব্যাপার, যেখানে তুই কোনো ধরনের জাজ হওয়া ছাড়া, মানে আমরা বাসায় কেন ফিরে মজাটা পাই, বা আমি রিসেন্টলি দেখতেছিলাম যে বাসায় গিয়ে একটা জিনিস নোটিস করছি যে আম্মু হুটহাট রুমে আসে, আমি বুঝতে পারি না যে এটা খাবা কিনা, ওটা ধোয়া হয়েছে কিনা, এটা করবা কিনা, ওখানে যাবা কিনা। এটা একটা এক্সট্রিম লেভেলের যে এতবার কোনো মানুষ আসে না, আম্মু আসে, ঠিক আছে। আমি আর বিরক্ত, এতবার আর খাইছি তো, এটা গেছিলাম তো, ওখানে দেখছি তো। পরে একটা জিনিস আমি রিয়েলাইজ করছি, আম্মু আসলে আমার খাইতে দেখতে এগুলো করতে আসতে, মানে উনি ওই জন্য রুমে আসে নাই, উনি রুমে আসছে আমার সাথে কথা বলতে জাস্ট। উনি বসে উনি এক্সকিউজ খুঁজতেছিল, উনি টপিক পাচ্ছিল না, কি টপিক নিয়ে আমাকে একটা নক দেওয়া যায়, আমার সাথে একটু গল্প করা যায়।
এই ব্যাপারটা যখন আমি রিয়েলাইজ করছি যে আম্মু আমাকে খাইতে ডাকছে ঠিক আছে, খাওয়ার পরও যখন এসে পেট ভরা থাকে, যখন বলে যে আম কেটে দেবো কিনা, তখন বলতে পারি মানে বুঝতে পারি যে আম্মু আম কেটে দিতে দেওয়া, মানে এটার চেয়েও ব্যাকএন্ড একটা উদ্দেশ্য হচ্ছে আমার সাথে গল্প করা। সো ওই মোমেন্টগুলো মনে হয় আমাকে লাইফে অনেকটা বাঁচায় রাখে। হয়তো আমি 15 বছর ধরে ফ্যামিলি ছাড়া, বাট আই লাভ দিস মোমেন্টস। বাহ, সুন্দর ব্যাপারটা। মানে আমার মনে হলো আমি পডকাস্টে এসে পড়ছি গেস্ট হচ্ছে প্যারা নাই পুরো। মানে ব্যাপারগুলো কি ফ্যামিলির যে ব্যাপারটা, আই মিন মানে আমার এখানে নতুন করে তো বলার কিছু নাই, আনলেস ইউ বিলং টু এ ফ্যামিলি ওয়্যার ইউ হ্যাভ বিন ভেরি ডিস্ট্যান্ট ফ্রম ইউর ফাদার আর মাদার আর সামওয়াট। তোমার ফ্যামিলির সাথে ধরো যে মার সাথে ধরো কমিউনিকেট ছোটোকাল থেকে তুমি করো নাই, বাপের সাথে তোমার অনলি রিলেশন হলো সেমিস্টারের সময় টাকা চাইতে হবে, টাকা চাইতে গিয়ে তোমার ফাটবে সামথিং এরকম। এখন দের আর বেসিস তোমার ফ্যামিলির সাথে কমিউনিকেশন কীরকম, এটা তো তোমার ছোটোকালের ইন্টারাকশন থেকে বড় পর্যন্ত অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সবাই বলবে মার সাথে ভালো আচরণ করো, বাপের সাথে ভালো আচরণ করো, ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করো, বাট মানে ইন ডেপথ জিনিসটা কী, তুমি ফ্যামিলির সাথে এত বলতেছে যে না ঠিক আছে ফ্যামিলির টাইস, তো কোন জায়গায় তুমি দেখবে না যে ফ্যামিলির সাথে ইম্পর্টেন্সটা একটু কম দিতে বলে মানুষ? সবাই তো বলে ফ্যামিলির সাথে রিলেশন ভালো রাখতে হবে, হ্যান ত্যান হবে যাবে, বাট ইন ডেপথে জিনিসটা কি রিয়ালিটি ফিল্ডে এটা তো কেউ বলে না। একজনের মানে দেখা যায় যে পুরো ফ্যামিলির মধ্যে একজনের কারণে পুরো ফ্যামিলির মধ্যে সব পিস নষ্ট হয় অনেক সময়। পুরা ফ্যামিলির মধ্যে একজন এমন একটা ঝামেলা করতেছে, কুকুরগুলা নাইস যাই হোক, বাট একজন মনে করো ফ্যামিলির মধ্যে যত স্ট্রাগলগুলো ক্রিয়েট করতেছে ওর কারণে পুরো ফ্যামিলির পিস নষ্ট হইতেছে। বা একটা ফ্যামিলির মধ্যে ধরো যে বাবা পুরো অ্যাভয়েডেন্ট, কোনো সময় ছেলে মেয়েকে এত একটা সময় দেয় নাই, বা কোনো সময় এত কমিউনিকেট করার ট্রাই করে নাই, তার ফিলসফিটা কি, সে ছেলেমেয়েরা কীভাবে দেখে। একটা মা মনে করো সে হয়তো বুঝেই না যে তার বাপের সাথে কীভাবে ট্রিট করতে হবে, তার হাজব্যান্ডের সাথে কীভাবে ট্রিট করতে হবে, তার ফ্যামিলির অন্যান্য মেম্বারের সাথে কীভাবে ট্রিট করবে। খা 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 এটা দিয়ে কোনো লাইফ চলে না, সত্যি কথা। এখন ইন বেসিস ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট ফ্যামিলির কোন জায়গাতে কি এটাও বোঝাটা ইম্পর্ট্যান্ট। আমাদের টিনেজার্সরা মনে করো যে আমাদের এজের যারা, তোর এজের যারা, আমাদের 5 বছরের পরের যারা, হোয়াট ডু উই রিগ্রেট ইন লাইফ? উই ডু নট রিগ্রেট অ্যাবাউট মেকিং মানি অর সামথিং, ফ্যামিলির টপিকে আর কি। উই অ্যাট দ্য ভেরি এন্ড এজ যখন আমাদের বাপ মা মারা যায়, এরপরে চিন্তা করে যে আমার বাপ মার সাথে এত ভালো একটা সময় যায়নি। হ্যাঁ আমরা জানি যে ফ্যামিলির সাথে খুব ভালো সময় টাইম পাস করতে হয়, বাট তোমার এই যে পুরোটা টাইম তোমার বাপেও মারা যাওয়ার আগে চিন্তা করে যে ভালো সময় যায় নাই, তুমিও চিন্তা করো ভালো সময় যায় না, এটা কেন আস? তোর কি মনে হয়? একটা জিনিস হতে পারে যে মানে ওই ব্লাঙ্ক স্পেসটা না আসা পর্যন্ত স্পেসের মর্যাদা বোঝা যায় না। বাংলায় এখন সেটা হচ্ছে ওই হ্যাঁ মানে শূন্যতাটা না আসা পর্যন্ত আসলে বোঝাটা যায় না যে ওটা কতটা দামি ছিল। অতি শুদ্ধ বাংলা। তো এখন ব্যাপারটা ওই জায়গা থেকে আমার মনে হয় যে মানে এই যে তোর এটা কেন জিজ্ঞেস করলাম যে আমাদের জেনজির মানুষজন আমরা কিন্তু প্রচুর পরিমাণে একা থাকতে পছন্দ করি। সবাই একা থাকতে, হ্যাঁ মানে নিজের স্পেস এই সেই সব কিছু। এটা এমন না যে কেউই চায় না। আমরা জেনজিরে খালি স্পেসিফাই করি, বাট ফিতরত তো সেমই মানুষের ফিতরত কি কোনো সময় তুই চেঞ্জ করতে পারবি? মানুষের হিউম্যান নেচার। তোর অ্যাট দিস পয়েন্ট বিয়ে করা দরকার আমি জানি কেন, বিকজ এটা তোর ফিতরত, হিউম্যান নেচার। আমার এই সময় টাকা দরকার কেন, এটা আমার ফিতরত, বিকজ উই হ্যাভ এ নিড। এখন আমাদের যেই নিড, উই হ্যাভ দ্য নিড অফ কম্প্যানিয়নশিপটা কোন জায়গাতে? আমাদের ফ্যামিলিতে হইতে পারে, আমাদের ফ্রেন্ড সার্কেল হইতে পারে, আমাদের স্পাউস হইতে পারে, বা আমাদের নিজের একাকিত্বও হইতে পারে। এখন এই যে আমাদের কম্প্যানিয়নশিপের নিড, এটা তো আমাদের হিউম্যান নেচার, এটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। এখন আমি যদি সারাদিন ঘ্যান ঘ্যান করি বিভিন্ন জিনিস নিয়ে যে না ঠিক আছে আমরা জেনজিরা একা থাকতে পছন্দ করি, উই ক্যান নট ডিফারেন্সিয়েট। আমরা বলতে পারি অনেক কথা, অনেক কিছু করতে পারি যে না ঠিক আছে উই আর লাইক দিস, বাট আসলে কিছুই না। অল দ্য জেনারেশনস, অল দ্য হিউম্যান বিং, ওদের মধ্যে কিছু জিনিস খুবই কমন ছিল। কেউ কখনো লোনলি ফিল করছে, কেউ কখনো ট্রাভেল করছে, কেউ কখনো মানুষদের সাথে মিশছে, কখনো অনেক ভালো সময় গেছে, কেউ লোনলি ফিল করছে। এরকম লোনলিনেস ইজ এ পার্ট অফ লাইফ। এটা জেনজির বা স্পেসিফিক কোনো জেনারেশন বা ওই রকম কোনো কিছু না। আমাদের মা বাপও লোনলি ফিল করে, আমাদের মা বাপেরও ইমোশনস কাজ করে। হ্যাঁ ওরা ভাত নিয়ে সারাদিন পেঁচাল পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে ওদের ইমোশনস কাজ করে না। আমাদেরকে হয়তো ওদের ল্যাঙ্গুয়েজ নাই বলার মতো তেমন একটা কিছু, বাট ওদের মধ্যে যে একটা
বড় ইমোশনাল ব্যাগেজ থাকতে পারে ফর 20, 30, 40 ইয়ার্স, এটা আমরা রিয়েলাইজ করি না। সো অনেক দিক থেকে তো আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে। ফ্যামিলির কথা বলি না, এক ওয়ার্ডে একটা জিনিস কি, ফ্যামিলি কতটা ইম্পর্ট্যান্ট। ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট ইউ নিড টু নো দ্য রোলস অফ দ্য ফ্যামিলি। ছোটোকাল থেকে এই জিনিসটা অ্যাটলিস্ট বোঝার অনেক ইম্পর্ট্যান্ট যে ফ্যামিলির মধ্যে কার রোলটা কী অ্যান্ড আমাদের কী দায়িত্বটা পালন করা উচিত। ফর এক্সাম্পল, আই আন্ডারস্ট্যান্ড যে ফ্যামিলির রোল অনেক ইম্পর্ট্যান্ট, সবাই জানে। এখন একটা ছেলে, আমার ফ্রেন্ড, ওর বাপ হসপিটালে ভর্তি, ও হসপিটালে যাইতেছে না বিকজ ওর ডিল ছুটে যাবে। ওর ক্লায়েন্ট বসে আছে, ওর 2 লাখ টাকার একটা ডিল, এরকম ডিল ও কখনোই পায় নাই। সো এটার কারণে ওর বাপরে দেখতে যায় না। ও বলছে যে ঠিক আছে, আবু তো সুস্থই হয়ে যাবে, 3-4 দিন পরে যাবো দেখতে, সমস্যা নাই। ও 3-4 দিন পরে গেল, বাপ অলরেডি সুস্থ হয়ে গেছে। বাট ওই যে 2 লাখ টাকার জন্য তুমি এই বাপরে দেখতে গেলা না, তো হোয়াট ইফ সে যদি মারা যেত, হোয়াট ইফ তার যদি কিছু একটা হয়ে যেত, হোয়াট ইফ মনে করো যে তার ইমোশনসের সাথে রেজোনেট করে তুমি তোমার লাইফটার একটু রিফ্লেক্ট করতে পারতা বা চেঞ্জ করতে পারতা, অনেক কিছু। এটা তো আমাদেরকে ছোটোকাল থেকে কোনো জায়গায় কোনো কিছু শেখানো হয় না। খালি বলো বাপ মারে সেবা যত্ন করো, ছেলে মেয়েরা সেবা যত্ন করো, ছেলে মেয়েরা আদর করো, গাইড করো, হ্যান ত্যান। গাইডেন্সটা কি, সেবা যত্ন জিনিসটা কি, কাইন্ডনেস জিনিসটা কি, এগুলো শেখানো হয় না। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমরা বলি যে না ঠিক আছে ফ্যামিলি অনেক ইম্পর্ট্যান্ট, বাট ইম্পর্টেন্সের জায়গাটা কি ওইটাই আমাকে শেখানো হয় না। তো প্রবলেম কোন জায়গাতে, আমাকে নাকি ফ্যামিলির? প্রবলেম আসলে আন্ডারস্ট্যান্ডিং দুই জায়গা থেকেই। আমি হচ্ছে যে তোর জাকির খানের একটা শো এর নাম হচ্ছে তাথাস্তু, ওইখানে ও একটা গল্প বলে যে ওর দাদা যান হচ্ছে যে ওই এলাকার ওই সময়ের হচ্ছে একটা বড় রকমের উস্তাদ, মানে ইয়া টাইপের। তো হয় না, মানে আমরা অনেকেই ধর আমাদের দাদা জানের পরিচয়ে পরিচিত, কেউ আমাদের বাপের পরিচয়ে পরিচিত, বাকি আমরা যারা তারা নিজের পরিচয়ে পরিচিত। বাট একটা টাইমে কি থাকে, অমুকের ছেলে, অমুকের নাতি। তো দাদা জান ছিল হচ্ছে ওই এলাকার বিখ্যাত একজন ওস্তাদ আর কি। তো আমি দেখতেছিলাম ও যখন ওর দাদার নাম নিচ্ছিল বারবার হচ্ছে এইখানে হাত দিচ্ছিল, পরে বুঝলাম দিচ্ছিল রেসপেক্টের জন্য, সবসময় এখানে হাত দিয়ে কথা বলা ওর দাদার নাম যখন নিচ্ছিল। ওর কান কি ছোট? কান ছোট না, মানে রেসপেক্টের জায়গার জন্য এই জায়গাতে হাত নেওয়া। তো ও হচ্ছে যে একটা কথা সুন্দর করে বললো যে 22 বছর পর্যন্ত ওর ইয়া ছিল, ইন্ট্রোডাকশন ছিল দাদা যান, যে অমুক ইয়ার নাতি, অমুক ইয়ার ইয়া। তো এখন যখন ও দাদা যান হুট করে মারা গেছে, তখন বলতেছে যে মানে সুন্দর একটা লাইন বলতে চায়, ইন্ট্রোডাকশনই চালা গেয়া, মানে আমার লাইফে যে একটা ইন্ট্রোডাকশন ওই চলে গেছে। এই ব্যাপারগুলা ওই জাকির খান আরেকটা কথা বলে যে ভাই ক্যারিয়ারের জন্য কখনো ফ্রেন্ডস ফ্যামিলি হয় না, মানে আমরা যেটা করি, আমি লাস্ট 6 মাস পরেও আগেও এভাবে চলতাম যে ভাই ওকে পরে দেখবো, আগে সেটেল করি আমার এই সেই। পরে যখন ওই কথাবার্তা শুনছি, আমি যখন দেখতেছি যে আমার হ্যাপিনেস মাপা যাচ্ছে কীভাবে, বা কিংবা হ্যাপিনেস পাচ্ছি কোন জায়গাগুলো থেকে। আমি আমার ফাইনাল পরীক্ষা আমার সৃষ্টি সেদিন বলতেছে যে ভাই আপনার কি মরার ইচ্ছা, কেন বলতেছে, আমি ফাইনাল পরীক্ষার আগে 2 দিন আগে ট্যুরে গেছি, আগের রাতে আসছি, পড়াশোনা করে পরের দিন ফাইনাল পরীক্ষা দিছি। কি ছিল, আমার ফ্রেন্ডের রাত 12টার সময় ফোন দেখেছে আমার ট্যুরে যাবো চাও। আমি চিন্তা হচ্ছে ফাইনাল পরীক্ষা আমি যদি এখানে যাই 3 মার্ক কম পাবো, 5 মার্ক কম পাবো, বাট আমি এই টাইম কখনো ফেরত পাবো না। ঠিক আছে, হ্যাঁ ওদের মিটিংও করছি। সো আমার কাছে এখন প্রায়োরিটি হচ্ছে যে এই যে মানুষগুলো আমার ক্যারিয়ারের ইয়ার সাথে, যাতে প্রথমত আমাদের চিন্তাভাবনা ভুল থাকে। আমার চিন্তাভাবনা হচ্ছে আমি প্রচুর বিজি, প্রচুর টাইম এসে, বাট ভালো মতো চিন্তা করলে দেখবো যে আমার এখানেই টাইম গেছে 3 ঘন্টা। এই টাইমটা যদি কমায় 1 ঘন্টাতে না যায়, বাকি 2 ঘন্টা টাইম ফ্যামিলিকে দেওয়া যায়, এবং সেটা থেকে ট্রু হ্যাপিনেসগুলো আসে আর কি। এই যে ইয়াতে সোশ্যাল মিডিয়ার একটা জিনিস ঘুরে বেড়ায় না, সেদিন আমরা আলোচনা করতেছিলাম যে বেসিক ম্যানস নিড, বেসিক ওম্যান নিডস টু হ্যাপি। মানে ওই সেদিন বললাম যে আসলে মানুষের হ্যাপি থাকতে ওই বেসিক কিছু জিনিসপত্রই লাগে। এখন এই বেসিক জিনিসপত্র যদি আমাদের ডিজায়ার হয়, মানে আবার নাভালের একটা কথা খুব সুন্দর আছে যে লাইফে ডিজায়ার ব্যাপারটা বা হচ্ছে যে ব্যাপারটা লাইফে বড় একটা নেওয়া উচিত, যে ডিজায়ারটাকে তুমি চেস করবা একটা, বাদ বাকি আর কোনো লাইফে ডিজায়ার নেওয়া উচিত না। যে একটাকে চেস করে তুমি চেঞ্জ করবা। যে লাইফে এমন আমি ধরো একটা লাইফে আমরা মারা খাইছি এটা, ঠিক আছে, হ্যাঁ ওটা প্রত্যেক দিনই খাই। তো ওই মারা খাওয়ার পরে একটা কাহিনী উনি সুন্দরভাবে বর্ণনা করতেছে যে এটা তোমার 3টা অপশন, হয় এটাকে চেঞ্জ করবা, হয় এটাকে বাদ দিবা, নাহলে এটা অ্যাকসেপ্ট করে নিবা। যার মনেই নাই এই 3টা কনসেপ্ট, মনে নাই তাকে তো বোঝানোটাও, বাট যারা ওই নাভাল রবিকান্তে দাল কমেন্ট পড়ছে তারা হচ্ছে ব্যাপারটা বুঝতে পারে যে একটা লাইফে একটা ঝামেলা হওয়ার পর 3টা অপশন থাকে, অ্যাকসেপ্ট করা, চেঞ্জ করা, অথবা এটাকে ভুলে যাওয়া। ঠিক আছে, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে ও বলতেছে লাইফে একটা বড় এগুলা মারা খাওয়ার চেঞ্জ করা উচিত, যেটা আমি বারবার খাবো না। যে ধরো আমার ক্যারিয়ারের কোনো একটা জিনিস আমি বারবার বেকার না থেকে একটা জিনিস চেঞ্জ করবো, যেটা থেকে আমার স্টেবল একটা মানি আসবে।
বাকি ব্যাপারগুলোতে সবচেয়ে ঝামেলার যে 3টা স্টেজে সবচেয়ে ঝামেলার হইতেছে যদি মনে 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 করতে আসছিস চেঞ্জ করবি কিন্তু করতেছিস না, মনে 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 করতে আসছিস এখান থেকে তুই বের হয়ে যাবি কিন্তু বের হতে পারতেছিস না বা বের হওয়ার চেষ্টা করতেছিস না। এই স্টেজটা একটা মানুষের ডিপ্রেশন বল, মারা খাওয়া বল, যে কোনো ব্যাপারে এই স্টেজটা হচ্ছে গিয়ে খুব বেশি ঝামেলা। কেউ মনে মনে চাইতেছে এখান থেকে বাইরে হবে কিন্তু বাইরে হওয়ার কোনো চেষ্টা করতেছে না, ও মনে মনে চাইতেছে এটা চেঞ্জ করে ফেলবে বাট চেঞ্জ করার কোনো স্টেপ নিতেছে না। সো এইটা হচ্ছে 3টা স্টেপ, যে বলছে একটা জিনিস নাও যেটাকে চেঞ্জ করে ফেলো আজীবনের জন্য, বাকিগুলো হয় বাদ দাও না তো হচ্ছে যে বের হয়ে যাও জায়গা। একটা মোরালটা কি ক্যান করতে হবে চেঞ্জ? মোরাল ওই যে একটা জিনিস চেঞ্জ করতে হবে যাতে এই জিনিসটা যেমন ক্যারিয়ারের একটা জিনিস তো চেঞ্জ করতে হবে মানে আমাদেরকে, যে আমাদের তো একটা টাইমে আর্নিং সোর্স বল এই সেই এই যে একটা স্টেবিলিটি নিয়ে আসতে হবে। তুই চিন্তা কর হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা ছেলে ওর লাইফের মধ্যে সব কিছুই পেয়ে গেছে, ও টাকা পয়সা কামায়, ওর ফ্যামিলির সাস্টেনেবিলিটি অনেক ভালো, প্রবাবলি হ্যাঁ। তো এখন ধর যে তোর এখন মানে মনে কর যে মেয়েরা তোর পিছু পিছু ঘুরে, প্রবাবলি অনেক, মানে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে বললাম। তুই বডি বিল্ডার হইলি, তোর প্রত্যেকটা ব্যালেন্স অফ লাইফের মধ্যে তুই একেবারে 100/100 সাকসেসফুল। সো হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট, মানে তুই এরপরে কি করতে চাস? ওই জায়গা থেকে না লাইফ এইটা ফারহান ভাইয়ের মতো, ফারহান ভাইকে জিজ্ঞেস ভাই হ্যাপিনেস কি, হ্যাঁ চিন্তা করি না কখনো, মানে ওনার কোশ্চেন অ্যান্সার এরকম যে চিন্তা করি না কখনো, লাইফ যাইতেছে ঠিক আছে, আমার মেজর কোনো প্রবলেম নেই, মন চাইলে সুইজারল্যান্ড ঘুরতে যাইতে পারতেছি, এখানে করতে পারতেছি। তো ওই 1-2 জনকে দিয়ে তুই কখনো পুরাইয়াটাকে জাজ করতে পারবি না, আবার ওই লাখটা থাকেও মানুষের খুব কম। তুই দেখ সিম্পল কথা, তোর এক স্টেজের পরে আরেক স্টেজে যাইতে হয় লাইফের মধ্যে, তোর পুরো স্টেজের পারপাস তোরের রুট থেকে এটাই দেখানো হয়েছে যে দ্য ব্যালেন্সিং অফ এভরিথিং, তোমার ফিজিক্যালি ব্যালেন্সড হইতে হবে, তোমার মেন্টালি ব্যালেন্সড হইতে হবে, তোমার ফাইন্যান্সিয়ালি ব্যালেন্সড হইতে হবে, সব কিছু তোমার গেইন করার পরে তোমারে ধরে দিছে যে ফাইনাল ডেস্টিনেশন হলো এটাই, যে না ঠিক আছে অল দ্য পার্টস তোমার সব কিছু ঠিকঠাক করার পরে ইউ আর ডান। সো যে ডান করে ফেলাইছে, ধর যে করলো 100%, ও দৌড়াইতে ও ব্যালেন্সিং করে ফেললো সামহাও, ও নিজেই এখন পাহাড়ের চূড়ায় এসে ভাবতেছে ওয়াও এখন কি করুম, এখন তো করার কিছু নাই। তার মানে তোমারে মানে একটা লুপ হোল ড্রিমের মধ্যে কি ফালাই দিল না, যে ভাই তুমি করতেছো এটা করতেছো, ইউ আর কিপিং ইউর সেলফ বিজি। যদি তোমার এইটাই পয়েন্ট অফ ভিউ থাকে, ইউ আর কিপিং ইউর সেলফ বিজি, একটা পয়েন্ট অফ টাইমে তুমি সাকসেসফুল হয়ে গেলা, এখন দেখলা যে তোমার করার কিছু নাই, এরকমও তো হইতে পারে। সো তোর লাইফ কি মানে জাস্ট এইটা এই সারফেস লেভেলে থাকবে নাকি এটার ব্রডার উপরেও থাকবে, তোর থট প্রসেস কীভাবে কাজ করবে এটাও তো একটা বেসিস। আর বললেন না যে ফেলিয়ারের ব্যাপারটা যে চেঞ্জ করতে হবে, ফেলিয়ার ইজ ভেরি সাবজেক্টিভ। তোর কাছে যেটা ফেলিয়ার ওটা আমার কাছে ফেলিয়ার নাও হইতে পারে। ফর এক্সাম্পল একটা ব্যাপার দেখ, মনে কর যে একজন আমার সাথে, ও মনে কর ক্লাসের মধ্যে ফেল করছে, আমিও ফেল করছি, এখন ও ফেল করে কান্না করতেছে, আমি ফেল করছি করে গেছি হলো আমেরিকা ঘুরতে, সামথিং আমেরিকা ঘুরতে গেছি ফেল তো করছি, এখন কী করুম, এটা তো ফেল করলে তো কোনো প্যারা নাই। এখন মনে কর যে একজন ফেল করছে আর একজন আমেরিকা চলে গেছে, ঠিক আছে। সো মনে কর যে ওদের তো লাইফের স্টেজ তো থেমে থাকে নাই, ওরা ফেল করে, এটাও একটা ফেজের একটা পয়েন্ট ছিল, যে পিন পয়েন্ট ছিল যে তুমি এই স্টেজে এসে ফেল করবে যাতে ইউ গেট ইনটু এ নিউ স্টেজ অফ লাইফ, ঠিক আছে। তোমার প্রত্যেকটা স্টেজে যাওয়ার জন্য এক একটা করে স্যাক্রিফাইস থাকে, কারণ ওই স্যাক্রিফাইস ওয়াজ দ্য ফেল সামওয়াট। এখন তোমার এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, আমি জাস্ট ফেলটাকে এক্সাম্পল হিসেবে বললাম। আর সাবজেক্টিভ বললাম এই কারণে যে তুমি মনে করতেছো যে ফেল করে তুমি অনেক কিছু শিখছো, যদি তুমি আসলেই ফেল করে এত কিছু শিখতা তাহলে ফেল তুমি আসলে এত করতা না। তুমি 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 ফেল করে কিছু একটা মিসিং কিছু একটা শিখো নাই, যেটার কারণে তুমি আবারও ফেল করছো। তুমি রিপিটেড যখন ফেল করতেছো একটা জিনিসের মধ্যে, ইউ আর নট টেকিং দ্য প্রপার লিসেন্স। তুমি তোমার যেই লিসেনটা নিছো ওইটা তুমি কাজেও লাগাইতেছো না। যারা রিলেশনশিপে আছে ওদেরকেও আমি বলতেছি। সো পার্টিকুলারলি ফর এক্সাম্পল ধরো যে তোমার এক্স, ঠিক আছে, তোমাদের বাজে রকমের ব্রেকআপ হয়েছে, হ্যান ত্যান, 6 মাস পরে মেয়েটা আইসা বললো আবার, বা ছেলেটা আইসা বললো, আইসা তোমার সাথে কান্নাকাটি করলো, হ্যান ত্যান। তুমি এই 6 মাস ধুমায় তোমার ফেলিয়ার থেকে অনেক লিসেন্স নিছো, যে না লাইফ হ্যাজ টট মি এ লট, আমাকে তো আল্লাহ অনেক কিছু শিখাইছে, হ্যান ত্যান। 6 মাস পরে হঠাৎ করে রাত 3টা বাজে ফোন দিয়ে একজন কান্নাকাটি করলো, তুমি সব যত লিসেন তুমি 6 মাসে পাইছিলা সব ভুলে গেলা। তুমি না আই লাভ ইউ টু, কোনো সমস্যা না। তো 6 মাস পরে তোমার কি এমন হইলো যে তোমার সব লিসেন্স তুমি ভুলে গেলা?
এখন 6 মাস পরে তুমি আবার রিলেশনশিপে গেলা, 3 মাস পরে তুমি আবার বাস খেলা, 9 মাস পরে তুমি আবার সেম ফেজে, তুমি এরপরে আবার তুমি বলতেছো যে না লাইফ হ্যাজ টট মি এ লট। এত কিছু করার পরে এখন তুমি ফান্ডামেন্টালি আমাকে বলো যে তুমি আসলে শিখছোটা কি। তোমার যেই লিসেন্সগুলো পাওয়ার কথা এটা তো তুমি ইউটিউবে বসে যে বেটা হার্ট ব্রেকে গেছে ওর কথা শুনেও পাইতে পারতা, কিন্তু জাস্ট বিকজ তুমি রেজোনেট করো নাই, জাস্ট বিকজ ওর কথা তুমি শুনো নাই বা তুমি নিজের কথা শুনো নাই, এর কারণে তুমি ফেইলিয়ার থেকে কোনো শিক্ষাও নেই না, তুমি আবার বাস খাও। সো পার্টিকুলারলি ফেইলিয়ার ইজ সাম সোর্ট অফ চয়েস। দুনিয়াতে যত ফান্ডামেন্টাল নলেজ দরকার ফেইলিয়ার থেকে যেটা গ্যাদার করার, ওইটা অলরেডি মানুষ বাস টাস খায় দিয়ে গেছে। এখন তুমিও এটাতে স্টাডি করো নাই বা তুমি নিজের উপরে ইমপ্লিমেন্ট করো নাই, এটার কারণে তুমি এখনো বাস খাইতেছো ফান্ডামেন্টাল, এটা হইতে পারে। এইটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে যে ধর ফেইলার ব্যাপারটা আসার পর অ্যাকসেপ্ট করার যে অ্যাবিলিটিটা বা অ্যাকসেপ্ট করার যে মাইন্ডসেটটা সেটা অনেক পরে আসে। হ্যাঁ থাকবে না, মানে তুই একটা জিনিস হারাইছস, ফর এক্সাম্পল ফিয়ার, যেই জিনিসটা ফিয়ার আসে কই থেকে, তুই একটা জিনিস হারানোর ভয় করস কেন? বিকজ ইউ গিভ দ্য ইম্পর্টেন্স টু দ্যাট থিং। তুই একটা জিনিসের ইম্পর্টেন্স না দিলে তো তুই এটারে হারানোর ভয় পাবি না। তুই একটা ফেইলিয়ার আমরা বলিটা কেন? বিকজ আই হ্যাড এ প্ল্যান, এ কমপ্লিট টাইম লাইন ডাইমেনশন প্ল্যান টু মেক ইট সাকসেসফুল। আমার পুরোপুরি অবজেক্টিভ ছিল যে আমার এই পয়েন্ট অফ লাইফে আমি এই জিনিসটার মধ্যে সাকসেসফুল হব, বাট হয় নাই। এখন দুইটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। আমার পয়েন্ট অফ ভিউ আমি পার্সোনালি বলি, আমি যখন ফেল করি ইট ডাজেন্ট, মানে আই কাইন্ড অফ ডাজেন্ট গিভ এ শিট অ্যাবাউট ইট, অনেস্টলি স্পিকিং। কেন? বিকজ ইট ওয়াজ আ চয়েস অফ আল্লাহ। আমার এখানে রিস্ক নেওয়ার কথা আমি নিচ্ছি, আল্লাহ আমারে ফেল করাইছে, এখন আমি ডান, তার মানে আল্লাহ আমারে নেক্সট ফেজে নিতেছে। এখন আমি যদি বৈশা ভ্যাটকায় বসে থাকি, আল্লাহ আমারে কেন এখানে আনলো, আমি কেন এখানে ভ্যাটকায় রইলাম, কেন আমার এত খারাপ কন্ডিশন হলো, তাহলে তো আমি আল্লাহ আমার থেকে যেটা চাইতেছে ওইটা তো আমি ডিলে করতেছি। আমি যদি অ্যাকসেপ্টেন্সটা করতাম তাহলে আমার যেই জিনিসটা করতে 2 মাস, মানে 6 মাস 1 বছর লাগতেছে, ওইটা আমার 2 মাসে হয়ে যেত, 1 মাসে হয়ে যেত। জাস্ট বিকজ আমি অ্যাকসেপ্টই করতে পারি নাই, ওইটা আমার ডিলে করে লাগলো 2 বছর 3 বছর 4 বছরও হইতেছে না। এই যে একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা, এটা কেন হয় না? বিকজ আই এম ফ্রাস্ট্রেটেড, প্রবাবলি ফ্রম গড, প্রবাবলি ফ্রম মাই সেলফ, প্রবাবলি ফ্রম থিংস দ্যাট আই ডোন্ট, মানে আই এম নট লাইকিং অ্যাবাউট মাই সেলফ। আমি হয়তো মানুষের উপরে বিরক্ত। আমি এক্সপেক্ট করলাম আমার বাপে আমার ব্যবসার মধ্যে হেল্প করবে, আমি এক্সপেক্ট করলাম আমার ফ্রেন্ডস আমার ব্যবসার মধ্যে হেল্প করবে। লাইফ ডাজন্ট গো দ্যাট ওয়ে। আমার এইসবের মধ্যে মানে আমি এটা এক্সপেক্টই করতে পারবো না যে না ঠিক আছে থিংস গো দ্যাট ওয়ে। মানে ডেল কার্নেগি একটা কথা বলছিল, এটা আমার মাথায় প্রত্যেক দিন ক্লিং করে। দ্য বেস্ট লিসন দ্যাট ইউ কুড হ্যাভ ইন ইউর লাইফ ইজ দ্যাট লাইফ ইজ এ সেলফ ডুইং প্রজেক্ট, ডু ইট ইউর সেলফ। ঠিক আছে? তুমি যখন চিন্তা করবা যে ইউ কুড হ্যাভ এক্সপেকটেশন ফ্রম আদার পিপল, আর তুমি যখন চিন্তা করবা যে সামওয়ান হ্যাভ ওজ ইউ সামথিং, সামওয়ান হ্যাভ সাম এক্সপেকটেশন ফ্রম ইউ অর সামথিং, তুমি যখন এইসব জিনিসগুলো চিন্তা করবা তুমি একটা বেড়াজালে পড়ে যাবা। অ্যান্ড ওই বেড়াজাল থেকে বের হইতে হইতে তোমার বহুত প্যারা খাইতে হবে। তোমার এত প্যারা খাওয়ার তো দরকার নাই। ডু ইট ইউর সেলফ। তোমার যদি কোনো ফ্রেন্ড তোমার বিজনেসের মধ্যে হেল্প না করে, দ্যাটস ফাইন, হি ডাজন্ট ও ইউ এনিথিং। তোমার যদি কোনো একটা রিলেশনশিপের মধ্যে ও যদি তোমাকে বুঝতে ভুল করে, প্রবাবলি শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, ও ওটা ভাবতেছে, তুমি তোমারটা ভাবতেছো। হোয়াট ইউ কুড ডু অ্যাবাউট ইট, তুমি এখানে কি করতে পারো? তুমি ওইটা না করে তুমি ফ্রাস্ট্রেশনে ওর সাথে আর কথাই বলতেছো না, তুই বুঝলি না কে? তুই তোর বোঝাও দিতেছিল, তোমার তো ওরা বোঝাইতে হবে যে না ঠিক আছে তোমার মানে এই জিনিসটা প্রবলেম হইতেছে। ইট ওয়াজ এ ডু ইট ইউর সেলফ প্রজেক্ট, বাট তুমি এটা বুঝলা না, তুমি ইগো ধরে রেখে তুমি নিজে বাস দিলা। অ্যান্ড ইট হ্যাপেন্স অল দ্য ওয়ে। তুমি কোনো একটা জায়গাতে অ্যাকসেপ্ট করতে পারলা না অনেক কিছু, কেন? বিকজ তুমি তোমার নিজের ইগোরে ছাড়তে দিলা না। সামটাইমস ইউ হ্যাভ টু লেট গো দ্য কমপ্লিট ইগো অফ ইউর সেলফ টু অ্যাকসেপ্ট সার্টেন থিংস অফ ইউর সেলফ। তুমি ধরো যে ফর এক্সাম্পল একটা ছেলে সারা জীবন টপার হয়েছে, ওর মধ্যে একটা ইগো রাইজ হয়, ও সারা জীবন টপার হয়ে ইগো রাইজ হইতে হইতে ও এটাই চিন্তা করে যে না ঠিক আছে আমি এখন আর লাইফে ফেল করতে পারি না। যখন ওরা লাইফ একটা কিকব্যাক দেয় তখন ওই রিয়েলাইজ করে যে না ঠিক আছে আমার সাথে এরকম কেন হলো। না এইটা তুই যে বললি এইটা না, মানে এই যে তোর অ্যানাটমি অফ গ্রিফের মানে 5টা স্টেজ আছে, যে একটা মানুষের যখন এই ফেলারটা আসে ও 5টা স্টেজের মধ্যে দিয়ে মেন্টাল স্টেবিলিটিটা যায়। প্রথমত হচ্ছে যে ডিনাই করে যে এরকম কিছু হয় নাই আমার সাথে, ঠিক আছে ওকে,
ওই স্টেজ কিছুদিন আসার পরে হচ্ছে অ্যাঙ্গার মধ্যে আসে, যেটা কেন হইতেছে। সো ওর অ্যাঙ্গার স্টেজে ধর ওর লাইফের বাকি যে জিনিসপত্রগুলো ঠিক মতো চলতো ওগুলো হচ্ছে মারা খায় একটা জিনিসের জন্য, এই একটা ব্যাপারের জন্য। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহর কাছে বার্গেনিং করতে থাকে বা কারোর কাছে বার্গেনিং করতে থাকে, কিংবা ওর গার্লফ্রেন্ডের কাছে তো বার্গেনিং করতে থাকে যে চলো ঠিক করি, এই সেই করি। 4 নাম্বারে যখন ওটা থেকে আসে তখন হচ্ছে তো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, তুই যেটা বললি এইটা। লাস্টে যখন দেখে যে 4টা স্টেজই পার হয়ে গেছে, কিছু হইতেছে না, শেষে যে অ্যাকসেপ্ট করে, ওই সময় তুই যেটা বললি যে 2 বছর সময়টা পার হয়ে যায়। সো আমি ওই যে নিখিল কামান্তের সাথে একটা পডকাস্ট দেখতেছিলাম রণবীর কাপুরের, তো একটা খুবই সুন্দর কথা বলছে যে ইউনো হোয়াট, আমি আসলে লাইফের হ্যাপি অনেকটা একটা কারণে, যেটা হচ্ছে আমি মানে আই ডোন্ট মাইন্ড যে আমি লাইফের কোন স্টেজ আছে। আমি যদি স্যাড থাকি আমি স্যাড মেনে নিই, আমি যদি ধরো সাকসেস থাকি আমি সাকসেস মেনে নিই। সো আমার লাইফের যে কোনো স্টেজকে আমি মেনে নিই, যখন আমি মেনে নিই তখন আমার লাইফে ঝামেলা কম আসে, আমার লাইফে তখন আমি নতুন কিছু ফোকাস করতে পারি, ওই চ্যাপ্টারই ক্লোজ হয়ে যায়। আর যখন মানতে না পারি তখন হচ্ছে ওই চ্যাপ্টার থেকে অনেক কিছু বের হয়ে আসে যেগুলো আমার মাথাকে আওলা চাওলা করে যায়। সো এটা একটা খুবই সুন্দর, এটা আমি রণবীরের এখানে দেখলাম, নাবাল রবিকান্তের ওখানেও দেখলাম, এবং তুই যেটা খুব সুন্দর করে পুরো একটা স্টেজ দিয়ে বুঝাইলি যে ব্যাপারটা আসলে এরকম, যদি অ্যাকসেপ্ট যদি তাড়াতাড়ি করে নেওয়া যায় তাহলে হচ্ছে যে মনে হয় লাইফটা মানে অ্যাকসেপ্টেন্স ইজ দ্য হাফ অফ দ্য ট্রুথ। ঠিক আছে, তুই যখন অ্যাকসেপ্ট করতে পারবি ইয়োর হাফ ট্রুথ হ্যাজ বিন ফিগার্ড আউট। তুই যখন অ্যাকসেপ্ট করতে না পারবি ইউ উড বি কনফিউজ, ইউ উড বি ফ্রাস্ট্রেটেড, ইউ উড নট বি এবল টু অ্যান্সার প্রপারলি, বিকজ তুই অ্যাকসেপ্ট করতে পারতস না ট্রুথটা। তুই যেটা সত্যি কথা, যেটাই ভ্যালিড, যেটাই ফ্যাক্ট, ওই ফ্যাক্ট মানে তুই নিজেরে যে অ্যাকসেপ্ট করাবি, বুঝাবি, ভিতরে নিবি, এটা তুই রাজি না। ফর এক্সাম্পল সামওয়ান উড বি রিভার্ট প্রবাবলি, ও রিলিজন চেঞ্জ করবে। এটা আমি একেবারে রিয়েল এক্সাম্পল থেকে বলতেছি। মনে কর যে কাছের এক আত্মীয় ও রিলিজন চেঞ্জ করবে, ও ধর যে বলতেছে যে না ঠিক আছে, দিস ইজ হাউ ইট ইজ, মানে ও অ্যাথিস্টটা ছিল, এখন অ্যাথিস্ট থেকে ও এখন একটা রিলিজনরা পাইছে, এখন এই রিলিজন যে এক্সিস্ট করে ও অ্যাকসেপ্টই করতে পারতেছে না। গড, ও বলতেছে যে আই এম গেটিং অল দ্য প্রুফ, বাট আমি বিশ্বাস করতে পারতেছি না যে গড এক্সিস্ট করে সামথিং। আমি একটা এরকম সিচুয়েশনে বলতেছি। সো ওর নিজের সাথে একটা ক্ল্যাশে লেগে গেছে যে ভাই আমি বুঝতেছি সব ফ্যাক্টস এখানে আছে, বাট আমি অ্যাকসেপ্টই করতে পারলাম না। সো আমার এরপরে যে ফেজটা, আমি তো এটার আটকায় দিলাম। প্রবাবলি ও ধর যে মুসলিম হবে সামথিং। সো মুসলিম হওয়ার পরে ওর নামাজ ধরতে হবে, কোরআন শরীফ শিখতে হবে, হ্যান ত্যান হাবজাবি। ওর পুরাটা তো শুরু হবে যখন ও মুসলিম হবে, ওই 50%-এ আটকে আছে যে না ভাই অ্যাকসেপ্ট করতে হবে, হ্যান ত্যান। সো লট অফ থিংস হ্যাপেন্স। মানে তুই ধর যে যখন অ্যাকসেপ্ট করবি, দ্য ট্রুথ কামস অটোমেটিকলি। 100% অফ দ্য থিংস দ্যাট নিডস টু বি এক্সপোজ গেটস এক্সপোজড। এটাই, তেমন প্যারাও না। ওই যে কথাটা বললি, ইট মেক্স ইউর থিংস ফাস্ট। ঠিক আছে, তোর ধর যে তুই যখন এই যে মুভা ধর, ও ভুল করার পরে আর টানে না, বেশি একটা সরি আই মেড দিস মিস্টেক, সরি ক্যান, বিকজ ও জিনিসটার 1 ঘন্টা টানতে চাইতেছে না। ও 1 মিনিটের মধ্যে ওকে এখন কি করতে হবে, জরিমানা দিতে হবে না, 500 ভাগো, ডান, ঝামেলা চায় না। সো এই যে মনে কর যে ফাস্ট পেসিং করতেছে, এটা তোর টাইমরে তোর ফেভারে করে, লাইফটারে তোর ফেভারে করে, নেচারটারে তোর ফেভারে করে। একটা খুব সুন্দর আছে যেটা হচ্ছে আরেকটা লাইফটাকে ইজি করে, সেটা হচ্ছে আমি ওই যে রাজ শামানির সাথে ধোনি যে ইন্ডিয়ান তো ওর একটা পডকাস্ট হয়েছে, যদিও সেটা হচ্ছে ওর অ্যাপে দেখা যাবে, বাদ বাকি কোথাও দেখা যায় না, ধোনির অ্যাপেই। ওইখানে খুব সুন্দর একটা কথা উনি বলছিল যে তোমার যদি মনে হয় লাইফে যে তুমি সামহাও কারো কাছে সরি, বা কারো কাছে তুমি কিছু করছো যেটা তোমার সরি ফিল করা উচিত, এই ফিলটা যখন আসবে সরি বলে দাও, ইগো টিগো সব সাইডে সরায় সরি বলে ফেলো, দেখবা লাইফ ইজি হয়ে গেছে। এবং তুমি যখন এটা কয়েকটা করে ফেলবা তখন দেখবে তোমার 4-5টাও ইজি হয়ে গেছে মানুষজনের সাথে। সো ইফ ইউ ফিল সরি সে সরি। কারে কম ওই তো ব্লক যার সাথে মেল কর হ্যাঁ মেল কর মেল করুম কারে, যাদের সরি করা দরকার, আমার ক্লায়েন্ট ওই তো আছে, জানো না কোনটা এটা? ভালো, বাংলাদেশের ক্লায়েন্টদের কি আসলে সরি বলার কিছু আছে? এই বাংলাদেশের এজেন্সির মার্কেটে যা যা হয়, আমি কোনো প্যারা ফেস করি না। মানে দেখ, মানে এটা কি, ফর এক্সাম্পল আমার সরি বলার মানুষ খুবই কম আছে। ঠিক আছে, আমার লাইফের মধ্যে আমি বেশি একটা আকাম টাকাম মানুষের সাথে করি নাই পার্টিকুলারলি। সরি আমার কখন ফিল হয়,
মানে যখন ধর যে আমার একজন আমার সামনে বসে আছে, আমার ওরে চেয়ার দেওয়ার কথা ছিল, আমি চেয়ার ওরে দিই না, আমার উঠে যাওয়ার কথা ছিল, তো ওইটা নিয়ে আমি 2-3 দিন ব্যাপক গিল্ট ফিলিংয়ে থাকি যে ভাই বেটি বা বেটা দাঁড়ায় আসছিল এতক্ষণ ধরে, আমার চেয়ারটা দেওয়া উচিত ছিল সামথিং। বা আমার মনে কর যে কিছু একটা মানে একটা ব্যাপার কি যে তুই ধর যে এটা এমন না যে মানে সিন অর সামথিং, এটা মানে আমি ওই কনসেপ্টে বলতেছি যে আই কুড হ্যাভ ডান মোর ফর ইউ, বাট আমি করতে পারি না, এটার কারণে আমার গিল্ট ফিলিং হইতেছে, এটার জন্য সরি বলতেছি। ঠিক আছে, আমার এটা ভিতর থেকে লাগে। আমি মানুষের সাথে এত একটা ক্ষতিমতি কোনো কিছু ওইরকম করি না। এখন ব্যাপারটা কি যে মানে কিছু কিছু জিনিস আছে যে সরির যে কনসেপ্টটা বা ইসের যে কনসেপ্টটা, সরি মেক্স ইউ ইগো ফ্রি। ঠিক আছে, বাট একটা মানুষের লাইফে ইগো দরকার। মানে আমি এটা কোনো সময় এরকম বলবো না যে ডোন্ট লুজ অল দ্য ইগো, এটা এটা হয়ই না। মানে ইউ আর এ হিউম্যান, ইউ শুড হ্যাভ এ সার্টেন লেভেল অফ ইগো, যাতে তুমি তোমার লাইফের মধ্যে যারা তোমার রিস্ট্রেন করতে আসে তাদেরকে তুমি যাতে অ্যাটলিস্ট মানে ইগনোর করে যেতে পারো সামথিং। ইউ শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেক চ্যালেঞ্জ। এখন আইসা আমার সেলফ রেসপেক্টে আঘাত করলো, বা আমার মার কিছু একটা বললো, বা আমার ফ্যামিলির উপরে ইম্প্যাক্ট ফেললো, এখন এখানে কি আমি এসে বললাম যে না লুজ ইগো, don't protect your family because they made me mad. Doesn't work that way. Be strong. মানে কিছু ব্যাপার আছে যে আমরা বলি যে না ঠিক আছে করতে হবে, হ্যান ত্যান হবে। হ্যাঁ, আমি একটা মানুষের নামে গিবত করছি, আই শুড সে সরি। আমি একটা মানুষের নামে বদনাম করছি যেটা আমার করা উচিত হয় নাই, প্রবাবলি আমার 6 মাস পরে রিয়েলাইজ হচ্ছে, আমি সরি বলে দিতে চাই। এখন আমার মধ্যে গিল্টি ফিলিংটা কাজ করতে পারে, বাট ইট ডাজ নট ম্যাটার। আমার সত্যি কথা যেটা সরি বলার কথা, এটা আমার সরি বলে দিতে হবে, নট বিকজ অফ ইউ বাট বিকজ অফ মি। আমার নিজের আত্মার শান্তি আমি চাই, মানে এই আত্মার শান্তির জন্য তোমার আমার সরি কইতে হবে। আমি আমি গেলাম, তুমি এখন মারা খাও, আমার কোনো সমস্যা নাই। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড সরি বললে আমি একটা জিনিস দেখছি যে সরি বলা মানুষজন নিজে জিতে, মানে যাকে সরি বলা হচ্ছে ও নিজের মেন্টাল স্টেজ, ওকে আই এম ফ্রি, আমি সরি বলে ফেলছি, আমার আর কোনো চাপ আমার নাই, আগে এরকম মানে আমি কিছুদিন পর্যন্ত আমি ব্যাপক লেভেলের ইমোশনালি আনইন্টেলিজেন্ট মানুষের সাথে ডিল করছি, বিশ্বাস কর। আমি যখন ওদেরকে সরি বলছি, ওরা চিন্তা করতেছে যে ভাই ফাটালাইছি, জিতে গেছি, হ্যান ত্যান, মানে অনেক কিছু ওরা করতেছে, হ্যান ত্যান। নট অলওয়েজ সরি ইজ রিকোয়ার্ড। কিছু জিনিস স্পেসিফিক, ওয়েন ইউ আর রাইট ইউ শুড নট সে সরি অল দ্য টাইম। হ্যাঁ, এক্সেপশনস আছে। তুমি একটা তোমার স্পাউসের সাথে ডিল করতেছো, তোমার ওয়াইফের সাথে ডিল করতেছো, তুমি ঝামেলা চাও না বলে তুমি লেট গো করতেছো, বাট মানে সামটাইমস এটা তোমার মানে ধরো যে তোমার সেলফ রেসপেক্টের ডিরেক্ট অ্যাটাক আসলো, ইউ আর নট মানে ইউ শুড নট বি এবল টু সে সরি। এখানে সরি বলা উচিত না, তোমার এখানে ডিফেন্ড করাটা উচিত, বিকজ মানে ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড এ রিটালিয়েশন এগেনস্ট মি। সো এখানে কিছু ডাইভার্সন আছে, মানে জেনারেলাইজ আমি করতে পারবো না কিছু জিনিস। ব্যাপারগুলো না ওভাবে বুঝে ফেলতে হবে যে কোন সরি বললে তোমার পার্সোনাল মানে পার্সোনাল হচ্ছে যে ইয়েটা যে আত্মসম্মান সেটা যাচ্ছে গা, কোন সরি তোমার বলা উচিত না, কোন চ্যালেঞ্জ তোমার নেওয়া উচিত, এই ব্যাপারগুলো আর মানে এই ব্যাপারগুলোর মধ্যে সমঝোতা করতে পারাটাই আসলে একটা চমৎকার ব্যাপার। কিছু জিনিস না জেনারেলাইজ করা উচিত না। ইউ আর মানে দিস ইজ ওকে ইফ ইউ ডু নট ফরগিভ। ঠিক আছে, ইউ আর ওকে ইফ ইউ হ্যাভ ইগো আ লিটল বিট, ইউ আর ওকে ইফ ইউ ডু নট সে সরি। ইন সাম কেসেস ইউ ক্যান ফরগিভ এভরিথিং, বাট ইউ ক্যান নট ফরগিভ ওয়ান থিং, দ্যাট ইজ বেট্রায়াল। তুই সব কিছুরে মাফ করতে পারবি জাস্ট বেট্রায়ালের ছাড়া। তুই ইগো রাখতে পারবি only when it is attack against you, when it is retaliation against your family and you, or your close people, or your something that is not true. ঠিক আছে, তুই এমন কিছুর মধ্যে সরি বলতে পারবি যেটা ম্যাটার করে না, বাট ইফ ইট ইজ অ্যান অ্যাটাক এগেনস্ট ইয়োর সেলফ রেসপেক্ট ইউ শুড নট সে সরি। ঠিক আছে, সো আমাদেরকে জেনারেলাইজ করলে হবে না, সে সরি অলওয়েজ অল দ্য টাইম, বা ফরগিভ অল দ্য টাইম, হ্যান ত্যান অনেক কিছু। দেখ, আল্লাহ ইজ দ্য মোস্ট মার্সিফুল থিং, তাই না? আমরা বলি আল্লাহ আমাদের অন্তরে থাকে, সেও পর্যন্ত অনেক মানুষে জাহান্নামে দিবে। ঠিক আছে, সবাই না, আমাদের তো 99% মানুষের জাহান্নামে যাওয়ার কথা আমি যদি ওইভাবে বলি, বাট আল্লাহ মাফ করবে, মাফ করতে 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 কত মানুষের জান্নাতে দেবে, সে পর্যন্ত অনেক মানুষে ক্ষমা করবে না। কেন? বিকজ দে হ্যাভ ডান সামথিং যেটা উচিত হয় নাই। ঠিক আছে, আমরা মানুষ,
আমাদেরকে বলা হয়েছে যে না ঠিক আছে মাফ করা ইস এনকারেজ, ডেফিনেটলি। আমি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে একটা জিনিস সবসময় বলি যে আল্লাহ যে আমার লগে যা করছে ওরা মাফ করে দাও, কোনো সমস্যা নাই, আমারে সেফ রাখো, আমারও মাফ করে দাও। এক্সপেক্ট দ্যাট মাচ অফ ফরগিভনেস অ্যাজ মাচ অ্যাজ ইউ ফরগিভ। তুই মানুষরে ততটুকুই মাফ কর যতটুকু তুই আল্লাহর থেকে এক্সপেক্ট করো যে আল্লাহ তোরা মাফ করুক। সিম্পল ফ্যালাসি। এখন এই ফ্যালাসিতে আমি বলি যে না ঠিক আছে আল্লাহ আমারে পুরোপুরি মাফ করে দিক, আমি মানুষের পুরোপুরি মাফ করে দিই, কোনো সমস্যা নাই। বাট ইট ইজ নট লাইক মানে এটার কারণে তুই সবাইরেই মাফ করতেই পারবি। মানে সামটাইমস ইউ মে নট ফরগিভ সামওয়ান অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি ফাইন, ইউ লেট ইট টু বি সামওয়ান, ঠিক আছে? তুই ওই হিসাব আল্লাহর কাছে রাখ, কোনো সমস্যা নাই। আমার লোকে একজন কেউ কিছু করছে, আমি অন্তর থেকে চাই না ওরে মাফ করতে, ওকে ফাইন, আমার এটা নিয়ে কোনোই নাই। অ্যান্ড মাফ করা জিনিসটার আমরা অনেক ভুল বুঝি। আমরা চিন্তা করি যখন আমরা একটা মানুষের মাফ করে দিই ও আমার অন্তর থেকে চলে যায়। না, মাফ করার মানেটা কি? মাফ করার মানে হইতেছে যে আমার অন্তরের মধ্যে আমি ব্যথা পাইছি, এই কারণে তো আমি মানে তুমি আমার কাছে মাফ চাইছো বা আমি মাফ করার ব্যাপারে ভাবি। ব্যথা না পাইলে তো আমার মাফ দেওয়ার বা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না, তাই না? তো আমি যে ব্যথাটা পাইছি এটার কারণে আমার মাফ করার অ্যাবিলিটিটা আছে। আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ফরগিভ ইউ। বাট তোমার যে কাহিনীটা করছো এটা হয়তো আমি মাফ নাও করতে পারি। এখন মাফ করে দিলে কি হয়? মাফ করে দিলে আই অ্যালাউ মাই সেলফ টু হ্যাভ দ্য পিস ইন্টার মি, ঠিক আছে? আমার অন্তর এতদিন পর্যন্ত বাধাপ্রাপ্ত, শান্তি আমার ভিতরে ঢুকতে পারতেছে না, বিকজ আমি একটা হার্ড শিল্ড আমার অন্তরের মাঝখানে দিয়ে রাখছি, যার কারণে মানে মাফটা আমি করতে পারতেছি না। এখন আমি যখন ডিক্লেয়ার করে দিলাম যে আল্লাহ আমি ওরা মাফ করে দিছি, হোয়াট হ্যাপেন্স? এই শিল্ডটা চলে যায়। অ্যান্ড এই শিল্ডটা যখন চলে যায় তখন পিস এন্টার্স ইউ স্লোলি। আমি বলতেছি না ব্যথাটা চলে যাবে, তোর অন্তরের মধ্যে তোর ব্যথাটা থাকে, বাট ইউ লেট পিস এন্টার ইউ উইথ অ্যাকসেপ্টেন্স, উইথ ইগো গোয়িং বাই, উইথ মানে মেমোরিজ পাসিং বাই। তোর কাছে 1-2 বছর 3 বছর 4 বছর পরে যখন তুই সেম সিচুয়েশনটারে দেখবি, ইউ আর নট হোল্ডিং গ্রাজেস। তুই জাস্ট দেখবি যে হ্যাঁ একটা পয়েন্ট অফ টাইমে জিনিসটা অনেক ব্যথা লাগতো, বাট আমি মাফ করে দিচ্ছি, এটা কোনো প্যারা না। ক্যান? বিকজ ইউ হ্যাভ অ্যালাউড ইউর সেলফ। আমি বলতেছি না যে মাফ করলে তোর ব্যথা কমে যাবে, বাট মাফ করলে ইউ অ্যালাউ পিস ইনসাইড ইউর সেলফ। ইট ইজ নট ফর আদার্স, ইট ইজ ফর ইউর সেলফ। যারে তুই মাফ করতেছোস ওর জন্য তুই মাফ করতেছোস না, মাফ করতেছোস তুই তোর নিজের জন্য। ট্রু। মানে এই ব্যাপারটা তো ধর ওই যে গুলজার সাহেবের একটা খুব সুন্দর শায়েরি আছে। এত কিছু মনে কেমনে রাখছ? আমি তো নামই ভুলে যাই মানুষের খালি। বল। না মানে গুলজার সাহেবের না কার যেন একটা শায়েরি আছে, বাংলা হিন্দি আমি এখনও শিখতে পারতেছি না, প্রত্যেকদিন চেষ্টা করি। আমার একটা নোটবুকে আছে যখন শায়েরি লিখি, চেষ্টা করি, বাট ইয়ে করা হয় না। যে মানুষ না ধর আমির খানও এটা বলে যে তুই কতটা বড় হবি এটা অনেকটা ডিপেন্ড করে যে তুই কতটা, মানে এটা হ্যাঁ জেনারেলাইজ করা উচিত না, কিছু মাপ, কিছু ভুল, কিছু ক্ষমা, কিছু ইয়া। বাট যখন তুই এইটাকে হোল্ড করে রাখবি তখন তোর উপর একটা যে রক বা পাথর আসে চাপা দেয়, যে তুই নেক্সট কিছু মুভ করতে পারবি না, তুই ওকে ক্ষমা করতে পারবি না, তুই ওকে কিছু করতে পারবি না। তখন ওই মাথার উপর যখন তোর যে কাঁধের যখন তোর যে পাথর থাকে তখন না এখানে ফুলের কিছু আসে না, এখানে তো জান্নাতের আসে না, পিছু আসে না, বাতাসও আসে না, তোর পিছন পুরোটাই ভর্তি হচ্ছে যে তুই নিয়ে আসিস, পাথর নিয়ে আসিস মানুষের, যে তোর মানুষকে কি দুঃখ দিছে, কোন দুঃখ করে দিছে। ওই যে সুলাইমান সুখনের পই পই করে হিসাব রাখবেন কোন সময় কে তোমার টাকা দেয় না, কোন সময় কি। তো এইগুলো লাইফকে হার্ড করে আসলে। হ্যাঁ তুমি অবশ্যই জেনারেলাইজ করা উচিত না, বাট কিছু মোমেন্ট আসলে ক্যারি করা উচিত না যেটাকে লাইফ সবসময় হার্ড করে, লাইফে চিন্তা করতে করে না, সহজ বানানো যায় না জীবনটাকে, সবসময় হার্ডলি চিন্তা করা। সেই ব্যাপারগুলোকে আস্তে আস্তে চেষ্টা করা উচিত যে যতটুকু পিস নিজের ভিতরে ইনসাইট করতে দেওয়া যায়। ব্লেসিংস অনেক এন্টার করে লাইফে। দেখ মানে আমি জেনারেলাইজ করলে কিন্তু বললাম না, ঠিক আছে? আমি বললাম যে ইউ আর অ্যালাউড টু নট ফরগিভ, বাট আমি পার্সোনালি সবাই মাফ করে দিস আমার লাইফে যারা যে 12টা বাজেছে। অ্যান্ড এটার কারণে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, অনেক শান্তিতে আল্লাহ আমার রাখছে। কেন? বিকজ পিস হ্যাজ এন্টার্ড মি, ঠিক আছে? আমার লাইফের মধ্যে ওই যে বললি না যে আলো বাতাস ঢুকে হ্যান তেন, আমার ভিতরে বহুত আলো বাতাস ঢুকছে পাই। আমার মনে হয় যে আমার ভিতরে পুরা অক্টোবরের শেষ মাথায় দেখবে একটা শীতের বাতাস আসে, আমার ভিতরে মনে হয় যে শীতের বাতাসটা সবসময় চলতে থাকে, বিকজ আই হ্যাভ ফরগিভেন পিপল অ্যান্ড আই এম কন্টেন্ট। আল্লাহ আমার যেটা দিছে যা দিছে অ্যাট দিস পয়েন্ট আই এম ভেরি কন্টেন্ট। আমার আর কিছু দরকার আছে
বাট এটা ফেজের সাথে আসবে। বাট অ্যাট দিস পয়েন্ট আমার আল্লাহ আমার যা দিয়েছে আই এম কন্টেন্ট, কোনো প্যারা না। এখন তুই যখন হিসাব রাখবি সব কিছুর, এইটা করছে ওইটা রাখছে, হোয়াট ইফ আল্লাহ তোর হিসাব রাখে? কিছু জিনিস আছে মানে আমি বলি না সবসময়, তোরে তো সবসময় বলি যে অলওয়েজ কনসিডার ইউর সেলফ অ্যাজ এ ট্রাভেলার। ট্রাভেলার মানে কি, যে আমি এক পাহাড় চূড়ায় এলাম, পাহাড় চূড়ায় এখানে আইসা যে রাস্তাতে পার হবো এখানে দেখি যে একজন গাছ ফালাই গেছে গা, সো এখন আমার ওই গাছটারে ক্রস করে যেতে আমার একটু কষ্ট হইলো, বাট আই ডোন্ট মাইন্ড, সমস্যা নাই, এই তো রাখতেই পারে, যার ব্যাপার। এটা হতে পারে যে গাছ ক্রস করতে গিয়ে আমার একটা সুন্দর ভিউ পাইলাম। হ্যাঁ, এখন আমি মনে কর যে সামনে গেলাম, ব্যাপক বাধাপ্রাপ্ত আমি হইলাম, গাছ কেটে থুইছে, পাহাড় করে থুইছে, হ্যান ত্যান পাথর। আমি রাত যখন আমার হইলো, আমি কই, না আজকে দিনটা বহুত রাফ গেছে কিন্তু মজা লাগছে। আফটার দ্য জিম রিয়েলাইজেশন, আফটার দ্য রিয়েলাইজেশন অনেক কিছু হইলো, অল গুড, সব কিছু ঠিক আছে। এখন একটা ব্যাপার আছে না, এখন আমি যদি সারাটা দিন আমি খাতা কলম নেবই, না একজন কাজ ফালাই গেছে, একজন পাথর ফালা গেছে, ওরে আমি মাফ করলাম না, ওরে মাফ করলাম না, হ্যান ত্যান হাবজাবি, তো আমি তো ভিতরে অনেক রাজরেখা দিলাম না, তো এটা তো কোনো হইল না, মিনিং হইল না। ইয়েস, ইউ আর অ্যালাউড টু নট ফরগিভ, বাট ইট ইজ নট লাইক যে তুমি মাফ করতে পারবে না, এটাও সত্য, ঠিক আছে? ইউ ক্যান অলওয়েজ ফরগিভ অ্যান্ড ইউ উইল বি ফাইন, দ্যাটস ইট। তোর লাইফের সবচেয়ে মানে উড়াধুরা ট্রাভেল এক্সপিরিয়েন্স কোনটা আছে, বা পিসফুল যে কোনটা? ওরা ধরে এভরিথিং ইজ মিক্সড, মানে নেপাল ট্রিপ তো মারাত্মক গেছে, কোনো না। এভরি ট্রিপ ইজ মানে ট্রিপ ডিপেন্ডস অন পিপল, ট্রিপ ইজ নট ডিপেন্ডেড অন জাস্ট লোকেশন অনলি। লোকেশন মাইট ভ্যারি জাস্ট 30% অফ দ্য টাইমস আমার মতে, পিপল ম্যাটার 70% অফ দ্য টাইম। তুই যদি এমন একটা মানুষের লগে ঘুরতে চাস যে একটা আজেরা বিতিক, তখন তুই দেখবি যে লাইফের ঝামেলা আসলে কি, বুঝছো? অ্যান্ড ইট রিফ্লেক্টস ইন অল দ্য ওয়ে। তুই একটা বিয়ে কর একটা টক্সিক মেরে, বুঝবি যে জীবনের ট্রাভেল আসলে কি। সো ইট মানে ওয়ার্কস অল দ্য ওয়ে। আমি গরমে আমার বন্ধু বান্ধব সব দাঁড়ায় আছি 5-6 জন, আমরা হাসাহাসি করতেছি, পিছিয়ে আরেক গ্রুপ, ওরা সব চেইতা মেতে ফায়ার গালাগালি করতেছে, সূর্যরে হ্যান ত্যান হাবি যাবি, আমরা বলতেছি চল ম্যারাথনে যাই, কত কিছু। সো ইট অল ডিপেন্ডস অন দ্য পিপল। ট্রাভেলিংয়ের যে ব্যাপার প্লাস, আমি তোর ওদিন ক্যাফেতে বলছিলাম, আমাদের ক্যাফেতে অনেক কথা হয়েছিল, সত্যি কথা। ক্যাফেতে আমি বলছিলাম যে আই রিয়েলাইজ সার্টেন থিংস, পিপল ম্যাটার্স এ লট, অ্যান্ড মানে আই ডোন্ট নিড টু হ্যাভ এভরিথিং ইন লাইফ। আমার ট্রাভেলের মধ্যে যে জিনিস হয়েছে সেটা হইতেছে, কিছু স্পটে আমার যাওয়ার কথা আমি যাইতে পারি নাই, আমার কিছু স্পটে যাওয়ার কথা না কিন্তু আমি চলে গেছি। লাইফ ওয়ার্কস দ্য সেম ওয়ে। তোমার যে প্ল্যান তুমি করতেছো এটা 100% সাকসেসফুল হবে না, 70%ও হবে নাকি এটাও শিওর না, 50%ও হবে নাকি শিওর না, কিন্তু যেটা হইতেছে উইথ দ্য ইমপারফেকশন, দ্যাট ইজ গ্রেট। আমার যাইতেছি এক শহরে, হঠাৎ করে দেখি বড় ফেলা পাহাড়, আমি ওই পাহাড়ে উঠুম, হঠাৎ করে গেলাম গা, ওই পাহাড়ে উঠা সূর্য দেখতেছি, আমাকে ওদিকে থাকারই কথা না ওই টাইমে, গিয়া চুপচাপ বয়ে সূর্য দেখতেছি, গল্প টল্প করলাম, চাটা খাই এসে পড়লাম, চা কই থেকে ওদিকে পাইলাম ওইটা আমি জানি না। দ্যাটস হাউ লাইফ ওয়ার্কস, ঠিক আছে? তো দুইটা কোশ্চেন, একটা হচ্ছে তুই যেটা বললি এটা হচ্ছে সামাই আছে, মসজিদ চিনো কি, ওই যে হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড আপ কমেডি আছে, ও একটা কথা বলতেছে, ও আবার কথার মধ্যে প্রচুর স্ল্যাং ইউজ করে, যে ও বলতেছে যে মানে আচ্ছা ওটা ইউজ না করেই বলি, যে ও হচ্ছে সোলো ট্রাভেলিং ব্যাপারটাকে প্রমোট করে না। ও বলতেছে ভাই আমার কাছে এগুলো ফাতরামি লাগে, আই নিড পিপল, যে মানুষজন আমার সাথে হ্যাং আউট করবে, মজা করবে, ফাতরামি করবে, বাকসুদি করবে, সব করবে। আই নিড পিপল ইন ট্রাভেল, এই সোলো মোলো আমার দ্বারা হবে না, ঠিক আছে? এখন তুই যদি আমার কস যে ওই যে হয় না যে ভাই ডেস্টিনেশনটার চেয়েও সবচেয়ে বড় মজাটা হচ্ছে জার্নিতে, যেটা আমরা ফিল পারতাম স্কুল পিকনিকে, যাই তো কই নিয়ে ওই ঘুরে একটা শিশু পার্কে যেখানে একটা হাতির মানে মাটি দিয়ে করা, একটা জিরাফ মাটি দিয়ে করা, বাট আমরা এনজয় করতাম কেন? কারণ আমরা ফ্রেন্ডসরা মিলে একটা লম্বা ড্রাইভে যাইতাম, ওখানে গান বাজতো, পোলাপাইন নাচতো, ঠিক আছে, ঘুরতো ফিরতো, একসাথে হইতো। সো জার্নিটা ইম্পর্টেন্ট, ডেস্টিনেশনটা আসলে না, কই নিয়ে যাচ্ছে জায়গা। গতকাল চাঁদপুর গেছি, ঠিক আছে, গতকাল চাঁদপুর গেছি, তুই যদি একেবারে খাতা কলমে সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখোস, ওকে ঢাকা থেকে লঞ্চ নিছে, চাঁদপুর গেছে, ইলিশ মাছ দিয়ে ভাত খায় আইসা পড়ছে, খাতা কলমে এরকম জার্নিটা হইলো এটাই সিম্পল। আমার সাথে ফ্রেন্ডরা যারা গেছে, সিম্পল কাহিনী, লঞ্চে বয়ে আমরা যা যা করছি, যেটা যেটা করছি ওটা ক্যামেরা করা যাবে না, বাট আমরা কি কি যে করলাম, আমার মনে হয় যে মানে
আলটিমেট যে রেজোনেশন আছে লাইফ আমরা দেখে আসলাম। আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতেছি, আমরা নদীর পাড়ে বৈশা যেই যখন লঞ্চ যাইতেছে সানসেট দেখতেছি, অ্যান্ড আমরা নদীর রিফ্লেকশনগুলো দেখতেছি যে আল্লাহ কত পিক্সেলস দিয়ে এই পুরো দুনিয়াটারে বানাইছে। মানুষের চোখে প্রায় 600 পিক্সেলসের মতো ভিশনস ধরে, অ্যান্ড এই মানে পানির জাস্ট এতটুকু যখন নড়ে, ওয়েভসগুলো নড়ে, তার মধ্যে দেখবি যে কত পিক্সেলস এখানে এক্সিস্ট করে, এটার নিচে একটা লেয়ার আছে ওইখানে এক্সিস্ট করে। অ্যান্ড উই ওয়ার ভেরি মাচ থিঙ্কিং যে আল্লাহ কত সুন্দর করে পুরো দুনিয়াটারে বানাইছে। তুই এক মগার সাথে ট্রিপে যাবি, তুই ওরা সেম কথা কবি যে আল্লাহ দেখো কত পিক্সেলস দিয়ে বানাইছে, ও আল্লাহ ক্যামেরা বানায়, সো উইয়ার্ড স্টাফস বলবে। বাট দেখ, ম্যাচ করাটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তুই যার সাথে যাইতেছিস, আমরা মজা করছি ধুমায়, আমরা ইলিশ মাছ দামাদামি করে কিনলাম, যেই বেটা মানে ইলিশ মাছ বিক্রি করলো ওর নাম্বার নিয়েছে, ও আমার সারাদিন ফোন দিতেছে, ওর সাথে আমি গল্প করলাম, 1 ঘন্টার মতো মনে হয় গল্প করছি। বেটা আমারে রুই মাছের এখন ছবি পাঠাইতেছে, মানে ভাই সেই আমি কিনবো হ্যান ত্যান। সো দিস ইজ দ্য বিউটি অফ দ্য জার্নি। তুই সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখলে আমি চাঁদপুর গেছি ইলিশ মাছ দিয়ে ভাত খাই এসে পড়ছি। আমার ল্যাঙ্গুয়েজে আমি 6টা ফ্রেন্ড নিয়ে গেছিলাম, সানসেট নিয়ে আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে আমরা গবেষণা করছি, আমরা ওইখানে গেছি, ইলিশ মাছ নিয়ে দামাদামি করছি, যে বেড়া ইলিশ মাছ বিক্রি করতেছিল ওরে আমরা বন্ধু বানাইছি। সো এ লং থিংস হ্যাপেন, এ লং লিস্ট অফ থিংস হ্যাপেন। এটা আমরা কোনো সময় দেখি না ওয়েন ইউ আর উইথ দ্য পিপল হু হ্যাভ এ ভেরি লিটল ভিশন। সো ইট ইজ অলওয়েজ নট জাস্ট অ্যাবাউট দ্য জার্নি, বাট অলসো অ্যাবাউট দ্য পিপল হু আর উইথ ইউর জার্নি। আমার দুইটা ব্যাপার বল, একটা হচ্ছে একটু স্পেসিফিক করে বল যে নেপালের একটা মোমেন্টের কথা বল, যেই মোমেন্টটার আমি জানি অনেকগুলো মোমেন্ট ওদের ক্রিয়েট হয়েছে, অনেক কিছু করছিস, বাট হয় না যে অন মোমেন্ট ক্যান আই ফিল এভরিডে, যেটা আমার এখনও মনে হয় বা এখনও ফিল করতে পারি, এরকম একটা মোমেন্টের ব্যাপার শেয়ার কর, তারপর একটা অনেক আমি তো কনফিউজ না একটা আছে মানে ইসের স্পেসিফিক কর আর কি, পার্টিকুলার বাঞ্জি জাম্পিং ধর, বাঞ্জি জাম্পিং করছি এখন সরি বাঞ্জি জাম্পিং ধর, বাঞ্জি জাম্পিংয়ের সময় মানে আমি চিন্তা করতেছিলাম 6,500 রুপি খরচ করতেছি, 5 সেকেন্ড জাস্ট জাম্প দিমু, 5 সেকেন্ড জাম্প দিয়া এটা কি টাকা কি ওয়ার্থ ইট হবে হ্যান দেন। আমি হইলো টাকা খরচ করে যাক দেখা যাক, প্যারা নাই। আমার যখন বাঞ্জি জাম্পিং আমি দিব স্টার্ট যখন করব, আমার ভিতরে পানি নাই। সো আমি যখন জাম্প স্টার্ট করব, আমি এতক্ষণ পর্যন্ত কিছু ভাবতেছিলাম না, নিচে যখন আমি তাকাবো দেখি যে মানে পুরাই কেমন জানি, মানে আমি মনে হয় আজকে শেষ, মারা যাব। জাম্প দিলাম, দেওয়ার পরে মানে 10 সেকেন্ডস অফ মাই লাইফ কি হইলো আমি কিছুই বুঝলাম না, মানে এত মানে মিস্টিক একটা ফিলিং। আমি চিল্লাইলাম, আমি নর্মালি চিল্লাই না, আমার গলার ভয়েস নর্মালি অনেক টোন কাম থাকে। আমি লাস্ট চিল্লাইছি মনে হয় প্রবাবলি 7-8 বছর আগে। 5 আগস্টে চিল্লাস নেই? 5 আগস্টে তাও কমই, ইন কন্ট্রোল হবে। আমি এমন চিল্লানি দিলাম মানে আউট অফ এক্সাইটমেন্ট অ্যান্ড হাউ অ্যামেজিং আই ফেল্ট। আমি উঠছি, উঠার পরে আমারা দেখে যে কেউ বলবে যে আমি মনে এলএসডি খাইছি। আমি 15 মিনিট টানা খালি হাসলাম। দ্যাট ওয়াজ জাস্ট অ্যামেজিং। এটা কিন্তু অক্সিজেনের অভাবে হয়, তুই কি অক্সিজেনের অভাবে নাকি এমনি এমনি হাসছস? না না, মানে আউট অফ সো মাচ ডোপামিন দ্যাট রিলিজড ইন মি, মানে এত ভাল লাগে ফিলিংটা, মানে তোর কাছে বুঝবি না 10 সেকেন্ডে তোর লাইফে কী হইলো। দ্যাট টাইম আই রিয়েলাইজ সামথিং, যে ইউ মে থিঙ্ক যে কিছু জিনিস লং পিরিয়ড অফ টাইম হওয়া উচিত, কিছু জিনিস শর্ট পিরিয়ড অফ টাইম হওয়া উচিত, বাট আসলে টাইম নিজের মতো যাবে। Some 10 seconds would be the best 10 seconds of your life. Some years would be the best years of your life. And you should be মানে complimentary with that. ঠিক আছে? You should be very much complimentary with that. সময় আমার সময় একেবারে হাইপে চলে যাবে, I would be okay with that. সময় আমার মাঝে মধ্যে একেবারে ডিলেড হয়ে যাবে, 6 মাস 1 বছর, সময় আর পার হয় না, I would be okay with that too. এরকম। আমাকে আরেকটা ব্যাপার বল, এই যে তোর পার্সপেক্টিভ বা জিনিসপত্র দেখার যে লেন্স কমপ্লিটলি অনেকের চেয়ে ডিফারেন্ট, এবং তো অনেক কিছু ছোটো ছোটো ব্যাপারগুলো এনজয় করতে পারোস, এইটা আসলে কীভাবে তৈরি হয়েছে এই পার্সপেক্টিভটা, দেখার পার্সপেক্টিভটা? কিন্তু বই পড়তে বই পড়ছিলাম, ইসলাম প্র্যাকটিস করছি। ফার্স্টে ইসলাম প্র্যাকটিস করা শুরু করছি তখন মানে ব্লেসিংস নিয়ে আমি ছোটো ছোটো ব্লেসিংসগুলো দেখতে পারি। মানে ধর যে আমার সামনে কেউ মানে ধর যে ভাত খাইতেছি ফর এক্সাম্পল, ভাতের যেই
দানাগুলো আছে এগুলারে আমার ব্লেসিং হিসেবে কেমন কেমন জানি আমার মনে হয়। মাছের এক একটা অংশ আছে, কাঁটা আছে, এগুলো দেখলে আমার ব্লেসিংস হিসেবে মনে হয়। ডাল যে আছে, ডালের মানে ডাল যখন আমি দেখি ওইখানে আমার মনে হয় যে এখানে একটা দানা ওই 6 মাস আগে কোনো একটা বেটা বানাইছিল, দেন বুনছে কিছু একটা। আমার এরকমভাবে জিনিসগুলো ফিল হয়। আই কুড স্লো ডাউন এ লট, ফিল করতে পারি অনেক কিছু। আমার ধর হাতের এখানে এক একটা পশম, এগুলো এক একটা ব্লেসিং। সো আমার যদি একটা পশম কমে যায় তাহলে আমার একটা ব্লেসিং চলে গেল, সামথিং এরকম। অনেক কিছু আমি দেখতে পারি, মানে আই কুড ফিল ইন দ্যাট ওয়ে। অ্যান্ড এটা বই পড়ে হয়েছে, অনেক ক্ষেত্রে আমি নিজেও প্র্যাকটিস করছি, অনেক কিছু নিজের থটস থেকেও আসছে, অনেক কিছু নোটিস করতাম, এইভাবেও আসছে। Well, in a lot of ways. একটা বই আমি সাজেস্ট করি, থিংস ইউ সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন। ওই বইটা অনেক সেই। ট্রু। এটার ওই যে আমরা সেদিন কথা বলতেছিলাম না, অনেকেই দেখছে ওই যে সাদমান ভাইয়ের মনোলগ যেগুলো বলে উনি এখন, হ্যাঁ ওই তো হ্যাপিনেস নিয়ে একটা মনোলগ বলতেছিল, যেটা আমরা একটা আলোচনা করলাম যে লাইফের ছোট ছোট ব্যাপারগুলোতে যখন হ্যাপিনেসগুলো খুঁজে পাওয়া যায়, যে একটা ওই যে জিমের সেশন শেষ করার পর যখন আই হ্যাভ ডান, ঠিক আছে, তারপর হচ্ছে যে তোর লাইফে যদি কখনো অপরচুনিটি থাকে যে স্লো মর্নিং স্টার্ট করা, যে আমার কোনো তাড়াহুড়া নাই, কাজ করতেছি, ফিলস আলহামদুলিল্লাহ, যে ওকে আলহামদুলিল্লাহ আমাকে এটা ওই ব্যাপারটা আল্লাহ দিয়েছে না, তো আমার সম্ভব না। আমার সবচেয়ে ছোট যে ব্যাপারটা আমি খেয়াল করতে পারি সেটা আমার গাছগুলোর ক্ষেত্রে। যেমন একটা গাছ আমার পুরো মারা যাইতেছিল, একটা বৃষ্টি হলো হুট করে একদিন, আমি সবগুলোকে, আমি বৃষ্টি হলো আমার প্রথম কাজ হচ্ছে সবগুলো গাছকে এভাবে ধরে ধরে পানি দেওয়া, বা হচ্ছে একটা সাইডে রেখে দেওয়া, ওরা পানি পাইলে উঠাই নিয়ে আসা। তো একটা গাছের অবস্থা খুবই বাজে ছিল, দুইটা গাছ, একটা হচ্ছে যে তোর দেখলাম যে এমন গ্রিন হওয়া হয়েছে এবং সেটা ইয়েতে আসতেছে, আমার দেখেই শান্তি লাগে যে এক সাইডে গ্রিন বাড়তেছে, ও আগে ভালো ছিল না। একটা গাছ হচ্ছে তোর মনস্টার একটা জাত, ওটা আমি কিনছিলাম 1-2 বছর আগে, এটা পুরোটাই মারা গেছিলো, একটা ডাল বাকি ছিল জাস্ট, ওটার আমি একটা বোতলের মধ্যে পানি ঢুকে একটা চিপায় রেখে দিছি। ও দেখি এখন হচ্ছে পাতা মাতা দিছে, পরে হচ্ছে আমি একটা সুন্দর করে একটা বোতলের মধ্যে ঢুকাইছি, এখন দেখতেও মজা লাগে, আমি প্রত্যেক ওয়াশরুমে যাই ওর দিকে একবার তাকায় থাকি। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে পাবলিকলি তুই যখন বলবি তখন হচ্ছে যে নট অ্যাকসেপ্টেড, আরে ধরে কী সব বলে আর ক্যাপিটালিস্টিক দুনিয়া এই সেই। বাট আলটিমেটলি মানুষ ওই যে তোর ইয়ার পর ওই যে কী জানি বলে তোর রিটায়ারের পর কী করে, গাছে পানি দেয়, এটা করে ওটা করে। সো ব্যাপারগুলো ছোটো ছোটো ব্যাপারেই আছে হ্যাপিনেসগুলো, যত তাড়াতাড়ি তুই শিখে ফেলবি যে ছোটো ছোটো ব্যাপারে হ্যাপিনেস আছে, এখানে আছে সেখানে আছে। যেমন মাঝে মধ্যে হচ্ছে যে তোর খুব মানে আমি বলি যে ইফ ব্র্যান্ড ইজ ইয়োর মোমেন্ট, মানে এভরি মোমেন্ট ইয়া কর, এনজয় কর। 5,000 ফলোয়ার হয়েছে, মজা কর। 7,000 হয়েছে, ভালো লাগছে, ইয়া কর। বাট হ্যাঁ, ওটার উপর অ্যাকসেপ্ট থাকিস না যে এই ফলোয়ার বাড়ে কেন, এই করে না সেই করে না। সো এই ব্যাপারগুলো আসলে ম্যাটার করে আর কি। তুই আমাদের দেশে একটা বড় ঝামেলা আছে, কালচার আর রিলিজিয়ন একটা প্যারা আছে, এই ব্যাপারটা কিভাবে দেখোস? দেখি না, এই ঝামেলাটা আসলে হয় না যে ধর কালচারাল পিপল নট রিলিজিয়াস পিপল, এই ব্যাপারটা তোর আছে মানে বাংলাদেশে। আমি তো কালচার প্র্যাকটিস করি, আমি রিলিজনের প্র্যাকটিস করি, কি প্যারা। ধর যে বৈশাখের সময় নর্মালি সবাই হলো সাদা পাঞ্জাবি পরবে, সাদা লাল পাঞ্জাবি পরবে, ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, পান্তা ইলিশ খাবে। এটা তো ইসলামে কোনো প্রবলেম নাই, আমার রিলিজনে কোনো প্রবলেম নাই। এটা প্রবলেম হইলো যারা প্রবলেমেটিক বানায়। এখন কেউ যদি আইসা হঠাৎ করে এখানে একটু স্পিরিচুয়ালি কোনো কিছু একটা কানেক্ট করে দিয়ে দেয় যে এখানে আমার একটা মূর্তিরে নিয়ে যাইতে হবে কোনো একটা জায়গায়, তাইলে প্রবলেম। আমার যেটা আমি নিজে অ্যাকসেপ্ট করতে পারতেছি না, আমি করব না। আমার এখানে এত ঠেলাঠেলির কি আছে? তুই তোরটা কর, তুই তোর রিমানেরটা তুই বুঝ, আমার রিমানেরটা আমি দেখতেছি, আমার এত কিছু দেখে লাভ আছে। যেটা আমি কালচারালি সাপোর্ট করতে পারবো না আমি করবো না, কাহিনী শেষ। কালচার ইজ সাবজেক্টিভ, রিলিজন ইজ অলসো সাবজেক্টিভ। যে ফলো করে ওই করে, যে ফলো করে না ওই করে না। তুমি এখানে তোমার ফেইথ নিয়ে থাকো, আমি আমার ফেইথ নিয়ে আসি, আমি আমার কালচার নিয়ে আসি, তুমি তোমার কালচার নিয়ে থাকো। আই এম নট গিলটি অফ নট সেলিব্রেটিং কি বলে পহেলা বৈশাখ, অর আই এম প্রবাবলি ভেরি মাচ এনজয়িং দ্য পহেলা বৈশাখ, ইট ইজ মাই থিং। এখন এখানে যার যেই অভিমত থাকে, এখানে তো আমার বলার মতো কিছু নাই। এখন আমি যদি এখন এটাকে এক্সট্রা ভেগেটেড করি দিই তাহলে প্রবলেম। আমাদের তো অনেক ভালো ভালো ট্রেডিশন আছে, হালখাতা তো খুব ভালো ট্রেডিশন। আমরা বলি যে না ঠিক আছে বৈশাখে যখন নববর্ষ আসবে, নববর্ষের মধ্যে আমরা সব লোন টোন ক্লিয়ার করে দেবো, এটা তো ইসলামেও প্রমোট করবে। আমরা জাস্ট একটা ডিফারেন্ট নাম দিয়ে দিলাম, ঠিক আছে হালখাতার মধ্যে সব ছোটো ছোটো লোকাল শপগুলো ওদের ব্যবসায়িক ঝামেলাগুলো ক্লিয়ার করবে, হ্যান ত্যান। খারাপ কি? এটা যদি কালচারালি প্রমোট করা হয় তাহলে তো ইকোনমি তো ভালো, বাংলাদেশ ইকোনমির জন্য ভালো, মানুষের জন্য ভালো,
সম্পর্ক বৃদ্ধায়ন হবে। তো এখন আমি তো ক্ল্যাশ কখন লাগে? ক্ল্যাশ হইলো আমার রিলিজন একটা, তুমি আমার ইম্পোজ করতেছো আরেকটা, আমার তো এটা ম্যাচ করতেছে না, তাই না? এখন এটা তোর কনসাইন্স তো থাকতে হবে যে আমার রিলিজনে কি সাপোর্ট করে আর কি সাপোর্ট করে না, আর আমার কালচার কি সাপোর্ট করে কি সাপোর্ট করে না। কালচার ইজ সাবজেক্টিভ, ভেরি মাচ সাবজেক্টিভ। কালচার অনেক কিছু অ্যাডপ্ট করা যায়, রিলিজনে নতুন করে অ্যাডপ্ট করার কিছু নাই, ঠিক আছে? ডিফারেন্সেস আছে। এখন ইউ হ্যাভ টু বি কনসাইন্স ইনাফ, ইউ হ্যাভ টু বি এডুকেটেড ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে না ঠিক আছে আমার জন্য কোন কোন জিনিসগুলা, আমার মোরাল কম্পাসে কোন কোন জিনিস অ্যালাউ করে, এটাই। রিলিজিয়নে তুই বললি যে নতুন জিনিস অ্যালাউ করার কোনো সুযোগ নাই, এই ব্যাপারটাকে অনেকে আবার উল্টাভাবে নেই। যে ধর রিলিজিয়নে কি, রিলিজিয়নে তো ওই সময় কুরআন নাজিল হয়েছে, ওই সময় ধর তোর এই যে যাওয়ার জন্য তোর হচ্ছে উটের ব্যবস্থা, এই সেই সব কিছু। বাট উট মানে কি? উট মানে হচ্ছে যানবাহন। মানে এই ব্যাপারগুলো কিন্তু শব্দ পরে ভাঙে, তাফসিরুল কুরআন যেভাবে ভাঙা হয়। এখন মানুষ মনে করে যে কুরআন ব্যাকডেটেড, ওটা অনেকদিন আগে নাজিল হয়েছে, ওইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলতেছে। এখন দেখ, সিম্পল ব্যাপার দেখ, ফান্ডামেন্টাল হইতেছে কুরআন, আল্লাহ যেটা বলে দিচ্ছে ওইটাই সত্য, এরকম। ইসলাম যদি যারা ফলো করে তাদের জন্য ইসলামের মধ্যে বলছে সুদ হারাম মানে হারাম। এখন তুমি আমার ক্রেডিট কার্ডের যত রকমের অ্যারাবিক নামকরণ করে দাও, ক্রেডিট কার্ড হারাম, সোজা সাপটা বাংলা। আমাকে তুমি যতভাবেই বলে দাও যে না ঠিক আছে তুমি প্রিম্যারিটাল সেক্স করতে পারবা সামথিং, এখন তুমি এটার অ্যারাবিক একটা নাম দেওয়া সুলু, এটা ধরো যে হালাল, তুমি বলে দিলা, হয় না তো? বিকজ আমার কোরআনের মধ্যে এটা বলা নাই যে এটা হালাল, যেটা ইসলামের মধ্যে ফান্ডামেন্টালি বলেই দেওয়া হয়েছে যে না ঠিক আছে এটা হারাম, এটা আমার রিলিজনে হারাম। এখানে আমার ডিবেটের কি আছে? আমারে তুমি এখন ফর এক্সাম্পল কন্ট্রোভার্সিয়াল টপিক এলজিবিটি কিউর ব্যাপারে তুমি অনেক কিছু বললা, হ্যান ত্যান হাবিজাবি, যে ঠিক আছে ইসলামের মধ্যে এটা বলছে, আরেক দল আসলো যে না ঠিক আছে আমার হিউম্যান রাইট এটা, হ্যান ত্যান হাবিজাবি। আমার আয়েশা বলতেছে যে তোমার অপিনিয়ন কি? আমি কই তুমি গে নাকি স্ট্রেট, তোমার অপিনিয়ন আগে বলো। কোনো সমস্যা না। এখন ফান্ডামেন্টালি হলে তুমি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বললে ওকে, রিলিজনে হারাম। এখন তুমি ক্রিশ্চানিটি বলো, সনাতনী ধর্মের মধ্যে বলো, ইসলামের মধ্যে বলো, যেটা ফ্যাক্ট ওইটা ফ্যাক্ট। আমি এখানে নতুন করে বলার কে ভাই? আমার তো বলার মতো কিছু নাই। তুমি যখন বলতেছো যে কালচারালি, বাংলা কালচারের মধ্যে কবে থেকে গে প্রমোট করছে, লেসবিয়ান প্রমোট করছে? করে তো নাই। সো আলটিমেটলি এখন তুমি বড় ডিবেট আনবা যে কালচার আসলে জিনিসটা কি, কালচার কুড বি অ্যাডপ্টেড। বাংলাদেশের কালচার হইতেছে ক্লোজ কালচার, ঠিক আছে? এখন তুমি এখন কালচারালিও অনেক ডিবেটে যেতে পারবা। আমার অপিনিয়ন কি? আমার অপিনিয়ন হলো রিলিজিয়াস সেন্টার্ড। আমার অপিনিয়ন হলো যে ইসলামের মধ্যে এলজিবিটি কি হারাম মানে হারাম, আমার এখানে কিছু করার নাই। এখন তুমি বলতে পারবো যে তুমি কি ওকে মেরে ফেলবা? আমি আমি মারার কেরা ভাই। এই 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 জায়গাটায় যে ভাই আমরা না নিজেরাই হচ্ছে যে সাজা দিয়ে দেয়, ওটা করছে মানে ওটা ওর জন্য, ঠিক আছে, ওটা করছে। যেমন ব্যাপারটা হচ্ছে কাউকে কাফের বলাও সম্ভবত হচ্ছে ইসলামে ইয়া নাই। হ্যাঁ, যে তুমি মানে কাফের যদি কাউকে বলস, ও যদি কাফের না হয় তাহলে তুই কাফের হয়ে যায়, এরকম কিছু কনসেপ্ট আছে না। আমার কথা হইতেছে যেটা আমি জানি না, যেটা আমার বলার ইখতিয়ার নাই, ওইটা আমি কেন বলবো? আমার যেটা ধর্ম আমি পালন করবো, এটা তো আমারই ব্যাপার। এখন ইউ কুড সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে অ্যাবাউট মাই রিলিজিয়ন, অ্যাবাউট মি। আমার নেপালে একটা অ্যাথিস্টের সাথে কথা হয়েছে, আমার সাথে একটা অ্যাথিস্ট বসে আছে, ও আমাকে রিলিজিয়নের ব্যাপারে, উই ওয়ার টকিং অ্যাবাউট রিলিজিয়ন। ওরা সবাই মদ খাইতেছে, আমার সাথে 8-9 জন সবাই আছে, সব মদ খাইতেছে, আমি একা হার্বাল টি খাইতেছি। এখন ওরা সব অবাক যে আমি হার্বাল টি কেন খাইতেছি। আমি বললাম যে আমার রিলিজন জিনিসটা অ্যালাউ করে না। এখন নিউজিল্যান্ডের এক পোলায় বসে আছে, ও আমার অনেক ভালো ফ্রেন্ড হয়েছে, ও মদ খাইতে খাইতে বলতেছে ও টেল মি অ্যাবাউট রিলিজন, ও অনেক ইন্টারেস্টেড হয়েছে। বলে যে মানে বলতেছে যে সো আল্লাহ হ্যাভ সেন্ট ইউ ফর স্লেভারি। আমি বলি ভাই, মানে নট ইন দ্যাট ওয়ে, বাট ইয়েস, মানে তুমি যদি ওইভাবে চিন্তা করতে চাও আর কি, যে আল্লাহ ওয়ান্টস আস টু প্লিজ হিম সামথিং। তো এখন এক আমেরিকানের সাথে কথা হয়েছে, ওই ব্যাটা আমারে বলতেছে যে ঠিক আছে, আই থিঙ্ক দ্যাট রিলিজন ইজ এ ভেরি স্টুপিড কনসেপ্ট। আমি বলি কেন? বলে যে রিলিজন ওয়াজ মানে ভ্যালিড 100-200 years ago because people were not really intelligent and society needed boundary. Today religion is baseless because we have evolved a lot. বলে যে তাহলে তুমি কিসের মধ্যে যে ফেইথ আনো? বলে যে আই বিলিভ ইন সায়েন্স। বলে হোয়াট টাইপ অফ সায়েন্স? কোয়ান্টাম ফিজিক্স। সো
সো amazing question. আমি বলে যে quantum physics, are you sure about quantum physics? But yes, it is confusing, but life is all confusing. so 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 ওর সাথে আবার অনেক কিছু নিয়ে অনেক হইলো। ও আমাকে বললো যে ঠিক আছে তোমার ইসলামের ব্যাপারে কনসেপ্ট বুঝলাম, এখন তুমি কি আমার রিলিজনের ব্যাপারে কি চিন্তা করো, মাই অ্যাথিজম অ্যান্ড অল। আমি বললাম যে আর ইউ ওপেন ইভেন ইফ ইউ ফাইন্ড ফ্যাক্টস অ্যাবাউট গড? বল না, আই এম নট ওপেন, আই এম বাই চয়েস আই এম অ্যাথিস্ট। আমি বললাম ওকে, আই রেসপেক্ট দ্যাট, কোনো সমস্যা না। এখন আমি হলো আমার রুমে চলে যখন গেছি, আমার ফ্রেন্ডরে ডাকছে, ডাকার করে রিলিজন নিয়ে ওরা ডিবেট করতেছিল। আমার ফ্রেন্ডও মত খাইতেছে ওদের সাথে সামথিং। তো এখন বসে বসে ওরা ডিবেট বলতেছে যে ইউর দ্যাট ফ্রেন্ড হ্যাভিং হার্বাল টি went to the hostel. আমি বলি হ্যাঁ, কী করছে? বলে হি প্রিটেন্ডস টু বি মুসলিম বাট হি ইজ অ্যাকচুয়ালি অ্যাথিস্ট। সো সো আমাকে ফ্রেন্ড এসে বললো যে কে? আমি জিজ্ঞেস করলাম কে, আমি কী করলাম? কয় তুই অফেন্ডেড হস নাই? আমি হ্যাঁ, তুই মুসলিম হিসেবে যে ওর উপরে অফেন্ডেড হস নাই, এটার কারণে ওই চিন্তা করছে তুই অ্যাথিস্ট, তুই মুসলিম না। কেন? কারণ কোনো মুসলিম হইতেই পারে না যে ওরা অ্যাথিস্টের উপরে অফেন্ডেড হবে না সামথিং। সো ওদের আইডিওলজি এরকম। এখন দেখো সিম্পল কথা, একটা রিলিজিয়ন কোনো সময় ইমপারফেক্ট হয় না। আমার ফ্রেন্ডরাও এখানে মদ খাইতেছে, হওয়ার কথা ছিল আমরা সব যারা মুসলিম আছি আমাদের কারো এখানে মদ খাওয়ার কথা না প্রাইমারিলি। আমি একা কেন ওইখানে হার্বাল টি খাবো ভাই? তোরা সব হার্বাল টি খাবি কেন? বিকজ উই আর মুসলিমস। দ্যাটস দ্য প্রাইড দ্যাট ইউ নিড, যে ভাই আমরা মুসলিম হিসেবে উই ক্যান নট ড্রিঙ্ক, দ্যাটস আওয়ার কালচার, দ্যাটস আওয়ার থিং, আওয়ার রিলিজিয়াস কালচার যেটা বলে। এখন আমরা সবাই হলো বসে আছি, ওরাও অ্যাকসেপ্ট করে নিতেছে যে না ঠিক আছে এরকমই জিনিসগুলা। এখন ওইখানে আমি কোনো কিছু বেস দেখাইতে পারতেছি না। আমার যখন আইডিওলজি আসতেছে ওরা মনে করতেছে জিনিসটা অড, এটা এরকম হওয়ার কথা না এরকম। সো অনেক কিছু আছে মানুষ বিগড়াই দিচ্ছে, ঠিক আছে? রিলিজিয়ন ইজ নেভার ইমপারফেক্ট। কোন ধর্ম আছে এরকম যে শান্তি প্রমোট করে না? সব ধর্মই তো শান্তি প্রমোট করে, বাট মানুষ কই থেকে এমন এমন জিনিস নিয়ে আসছে যেখানে শান্তির বিঘ্নিত ঘটায়। So certainly it is not about the fault of religions, but it is the fault of people that makes the religion look tough. এই জন্যই যে একটা কথা ইমতিয়াজ মাহমুদের একটা সুন্দর কথা আছে যে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের কাছ থেকে ইসলামকে রক্ষা করো। তো অনেক ভালো ভালো মানুষ আছে না, দেখ মোরালিটি ম্যাক্সিমাম মানুষই মোরাল কম্পাসের মধ্যে চলে দেখেই এখনো পর্যন্ত আমরা রাস্তার মধ্যে ওপেন রাস্তায় ব্যভিচার দেখি না এখনো পর্যন্ত, বিকজ দেয়ার ইজ এ মোরাল কম্পাস। আই ডোন্ট নো, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা টপিক অনেক কিছুর দিক থেকে, বাট আই এম স্টিল সেইং যে আমরা সবাই এখন, তুমি মুসলিম হওয়ার না হও, তুমি একটা মোরাল কম্পাসে চলো। তুমি একটা রিলিজন ফলো করো না করো, তুমি একটা স্পেসিফিক সোসাইটি ডেডিকেটেড মোরাল কম্পাসে চলো। সো তোমাদের ফিতরাতই এরকম যেটা তোমাকে মোরাল কম্পাসে চলতে বাধ্য করে বা তোমাকে মোরাল কম্পাসে চলতে গাইড করে, এটা তুমি ভিতর থেকে ফিল করো। নাইলে তোমার কোনো কারণই নাই একটা কুকুরকে তুমি লাথি মারবা না বা সামথিং হ্যান ত্যান। যে কোনো সিন তুমি খুব আরামে করতে পারতো যদি তোমার মোরাল কম্পাস না থাকতো। বাট তোমারে এখন যদি তুমি এমনি চিন্তা করো যে তোমার মোরাল কম্পাস আর আমার মোরাল কম্পাস সেম, তাহলে এটা প্রবলেম। একটা হিন্দু যেভাবে ওর মোরাল কম্পাসকে চিন্তা করবে, একটা মুসলিম তো সেম মোরাল কম্পাসে চিন্তা করবে না। একটা সোসাইটির মধ্যে পুরোপুরি কালচারালি প্রফিলিয়েন্ট যেই লোকটা মোরাল কম্পাসটা চিন্তা করবে, একটা মুসলিম হয়তো প্র্যাকটিসিং মুসলিম ওই মোরাল কম্পাসে চিন্তা করবে না। সো এটা অ্যাকচুয়ালি এ টাফ ডিবেট যে কে কার মতাদর্শ অনুযায়ী চলে, ঠিক আছে? এটাই আমাদের না ওই যে ধর তোর মানে টপিকটা একটু ইয়াতে যে তুই একটা গল্প বলছিলি আমাকে, গল্প না যে ক্যাফেতে, যে ইউ ওয়ান্ট টু ট্রাভেল উইথ পারপাস, তোর পৃথিবী সব দেখার দরকার নাই, সব ইয়ে করার দরকার নাই। এটাতে পরে আসবো, তার আগে হচ্ছে রনি ভাইয়ের সাথে ট্রাভেল করা আমাদের সবারই একটু মানে আমরা বাচ্চা কাচ্চা যারা আছে আমরা চিন্তা করি যে ভাই রনি ভাইয়ের সাথে দিন ট্রাভেলে যাবো। রনি ভাই হয়েছে কি আমার দেখা মতে, রনি ভাই হচ্ছে আগে ক্যামেরাম্যান ছিল, এখন হচ্ছে স্টোরি টেলার হয়ে গেছে। আগে মানে এই ডিফারেন্সটা আমি কয়েকদিন আগে আমি ওনার কয়েক বছরের ভিডিও আর কয়েক বছর পরের ভিডিওগুলো আমি চেক করতেছিলাম তোর সাথে বসার পরে। আমি চিন্তা করলাম যে আগে রনি শারাফত ভাই হচ্ছে ক্যামেরা পিছন থেকে ক্যামেরা দেখতেও ক্যামেরাম্যান ছিল, এখন হচ্ছে উনি স্টোরি টেলার হয়ে গেছে, উনি স্টোরি খুঁজে। সো হাউ ওয়াজ দ্য জার্নি উইথ রনি ভাই নেপাল? অ্যামেজিং। মানে আমি বললাম না, ইট অল ডিপেন্ডস অন দ্য পিপল ইউ আর উইথ। এখন ধর যে আমি যদি আমার ভিতরে কোনো ডেপথ না থাকে, তাইলে রনি ভাইয়ের সাথে ট্রাভেল করে প্যারা,
বিকজ কোনো ডেপ নাই। হেও নোটিস করতেছে ছোট ছোট জিনিস, আমিও নোটিস করতেছি ছোট ছোট জিনিস। আমরা পাহাড়ে দাঁড়ায় অ্যাপ্রিসিয়েট করতেছি জাস্ট স্মল স্নোফ্লেক্স, ছোট ছোট স্নোগুলা আমরা পাহাড়ের দূরে দেখতেছি আর অ্যাপ্রিসিয়েট করতেছি, ওয়াও আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আমার সাথে 6 জন সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, বিকজ উই আর আন্ডারস্ট্যান্ডিং যে আমরা কোন টোনে কিসের ব্যাপারে কথা বলতেছি অ্যান্ড কোন ডেপথে কথা বলতেছি। সবাই এক লগে কইতেছে আলহামদুলিল্লাহ, ওয়াও আল্লাহ কি সুন্দর করে বানাইছে, হ্যান ত্যান হাবজবি। আমার সাথে আরেকজন ধরো যে বৈশা আছে, ও কিছু বুঝে না সামথিং, ওরে আমি বললাম যে আল্লাহ কত সুন্দর করে বরফগুলা বানাইছে, বলতেছে হ্যাঁ কানাডা যাওয়া দরকার। So a lot of things happen. রনির সাথে ট্রাভেল করে মজাটা হইতেছে উই আর কাইন্ড অফ সেম টাইপ অফ ডেপথ ইন পারসন, ঠিক আছে। আমার মানে ডিফারেন্সটা হইতেছে আমি একটু ফানি, ও হইতেছে একটু ক্যামেরা ওরিয়েন্টেড। ও সব জায়গার মধ্যে একটু স্টোরি খুঁজে পাইতেছে, একটা ডেপথ স্টোরি খুঁজে পাইতেছে। আমি সব জায়গায় হাইপোথেসিস খুঁজে বেড়াইতেছি। আমি দেখতেছি যে একটা পাখি শকুন বসে আছে, আমি কই এই শকুন মনে হয় কোনো একটা কাউরা ধরে নিয়ে গেছে মাত্র, সামথিং কিছু একটা ফানি আমি চিন্তা করতেছি। রনি আমারে বলতেছে ইট ইজ মোর লাইক, মানে কেমিস্ট্রি অনেক সুন্দর। মানে রনির সাথে আমি বসে আছি, ও আমারে বলতেছে এই শকুনগুলা কতগুলা প্রাণীরা খাইছে না, হয় একটু আগে মনে হয় একটা মানে সান্ডা মান্ডা কিছু মনে হয় সামথিং, মানে কনভারসেশন কাইন্ড অফ এরকম। সান্ডা টপিক তো এখন আসে নাই, বাট কাইন্ড অফ এরকম। আমরা বসে আছি বলে যে মানে আমার একটা ফ্রেন্ড বসে আছে ঘুম, কই চল ওর মাথাটা টাকুমাকু করে রেখে দিই, দেখি শকুন এসে কাপড় টাপড় দেয় নাকি, সামথিং এরকম। মানে ভেরি ফান কনভারসেশন, ইন ডেপথ, ঠিক আছে। মজা তখন লাগে যখন জিনিসগুলা কাফকা স্টাইল ডিপ্রেসিং না হয়। Have philosophy of life, have amazing spirituality of life. কেউ তোরে কোনো মানা করতেছে না রিলিজন প্র্যাকটিস কর, বাট তোরে তো এমন কেউ কয় না যে ইউ ক্যান নট বি কুল অর ফানি, ইউ ক্যান নট বি সামওয়ান হু হ্যাভ এ ভেরি বিউটিফুল স্টোরি। ইউ ক্যান প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি, তুই ইসলাম প্র্যাকটিস করতে পারোস, তুই রিলিজন প্র্যাকটিস করতে পারোস, তুই মেডিটেট করতে পারোস, তুই ফানিও হইতে পারোস, তুই কুলও সাজতে পারোস, তুই সানগ্লাস পরেও ঘুরতে পারোস, অ্যান্ড দের ইজ নো বাইন্ডিংস, কোনো প্যারা নাই। ইউ ক্যান বি অল আন্ডার দ্য রেস্ট্রিকশনস অফ দ্য মোরাল কম্পাস, এটাই। অ্যান্ড লাইফ তো আল্লাহ কুলভাবে ডিজাইন করছে, আমরা তো জিনিসটা বুঝতে ভুল করি। নোটিসিং স্মল স্টাফস, এটা কি কুল না? তুই চিন্তা কর, তোরে আল্লাহ সবসময় পছন্দ করে তুই যদি পারফিউম ইউজ করস, এটা কি কুল না? তোরে আল্লাহ সবসময় পছন্দ করে তুই একটা ভালো ড্রেস আপ করস, এটা কি কুল না? আল্লাহ তো তোর কুলনেসটা পছন্দ করে। ইভেন তুই যদি একটা মানুষের হাসাস, এটা সুন্নাত। তুই যদি ক্লোন হস, ইট ইজ ডিসকারেজ। ক্যান? বিকজ ইট মানে ডিসগ্রেডস ইউর পার্সোনালিটি, এটা তোর পার্সোনালিটি ডাউনফল করায়। আল্লাহ চাই ইউ হ্যাভ এ পার্সোনালিটি, you have a straightforward personality who is generous, who is kind, who knows what to do. তুই একটা বাসের মধ্যে বসে আসছিস, একটা প্রেগনেন্ট মহিলাটা দেখতেছিস, তুই সিট ছেড়ে দিবি কেন? বিকজ দিস ইজ ইউর মোরাল কম্পাস। আল্লাহ ওয়ান্টস ইউ টু বি আ পার্সোনালিটি হু হ্যাভ দ্য জেনারসিটি অ্যান্ড কাইন্ডনেস। আমরা মনে করি রিলিজন মানে হ্যাঁ ঠিক আছে দাড়ি গজাইবো, আমরা একটা পড়লাম জুব্বা পড়লাম, নামাজ পড়লে হয়ে গেল, শুয়োরের মাংস খাবো না, ডান, উই আর অল গুড। বাট ইট ইজ জাস্ট দ্য সারফেস লেভেল অফ ইসলাম। আমি যদি ওমনি চিন্তা করতে যাই, আল্লাহ চাই ইউ বি কুল, অ্যান্ড ইট ইজ অন ইয়োর চয়েস তুই এখন রিলিজনটা কেমনে দেখো। আমরা বানাই দিয়েছি রিলিজন মানে হলো আনকুল, এটা মানে আউটডেটেড, সামথিং ব্যাকডেটেড, ওর কোনো ইয়া নাই। এবং সেটা খুব সুন্দরভাবে প্রমোটও করা হয়, যে ধর মানে হয় না যে তোর একটা জিনিস আমি খুব ভালো মতো খেয়াল করছি যে বিজনেস ব্যাপারটাকে নিয়ে আসাই কীভাবে, প্রথমত কালচার ঢুকাই, তারপর হচ্ছে বিজনেস নিয়ে আসে। সেটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট বাংলাদেশে। আমি একটা সানস্ক্রিন কিনতে গেছিলাম, ঠিক আছে, তো কয়েকজনের নক দিছি, ইভেন আমি নিজেও জানি না আমার হচ্ছে স্কিন টাইপ অয়েলি না ড্রাই, ঠিক আছে। আমি নক দিছি যে কি কেনা যায়, কি করা যায়। তো কয়েকজন বলতে ম্যাক্সিমামে আসছে যে একটা কোরিয়ান প্রোডাক্ট যেটার দাম হচ্ছে 1500 টাকা সানস্ক্রিনের দাম। তারপর আমি হচ্ছে একটু বাকি প্রোডাক্টগুলো দেখতে চাইলাম যে এটার জন্য কি, ওটার জন্য কি। ম্যাক্সিমাম দেখলাম কোরিয়ান প্রোডাক্ট আসছে। আমি আচ্ছা কত বছর ধরে চলতেছে? 3 বছর 4 বছর ধরে কোরিয়ান প্রোডাক্ট মার্কেটে চলতেছে। আচ্ছা তাহলে এটার তার আগে কি আসছে? কে ড্রামা আসছে, এ আসছে, সে আসছে। তার মানে কি তোর মানুষের থিঙ্কিং লেভেল, মানুষের যে যেমন তোর ওই যে তোর ইন্ডিয়াতে একটা নুডলস আছে, যে নুডলসের তোর ফাউন্ডারের চিন্তাই হচ্ছে এরকম
এটা ইন্ডিয়ান নুডলস কিন্তু দেখতে হবে বাইরে, তাহলে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে, তাছাড়া মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। ও যদি দেখতেই মনে হয় ইন্ডিয়ান নুডলস, ও এটা অ্যাকসেপ্ট করবে না। সো এটা ডিজাইনই করছে যাদের মনে হচ্ছে দক্ষিণ কোরিয়ান নুডলস অথবা জাপানি নুডলস অথবা চাইনার নুডলস আর কি, তখন মানুষ অ্যাকসেপ্ট করবে। সো এই ব্যাপারগুলোকে না সূক্ষ্মভাবে প্রোডাক্টটা আগে কালচারটাকে নিয়ে আসে, তারপর প্রোডাক্টটাকে নিয়ে আসে যে ওকে এবার নাও তুমি অ্যাভেঞ্জার নাও, এবার নাও তুমি ক্যাপ্টেন আমেরিকা নাও, এবার নাও তুমি হচ্ছে ডোরেমনের প্রোডাক্ট নাও, এই নাও সেই নাও, কারণ তুমি এটা কনজিউম করছো। আমাদের সাথে কী হয়েছে, আমাদের কালচারগুলো সবগুলো বিদায় হয়ে গেছে। আমাদের এখন পপকর্ন খায়, আমাদের মুড়ি মুড়কি ছিল, মোটা মুড়ি বা চিরা, এই ব্যাপারগুলো কিন্তু আগে থেকে ছিল, এগুলো হেলদিও আবার, এই ব্যাপারগুলো কিন্তু খুঁজে পাবি না। দ্বিতীয় কথা আরেকটা কি, সেটা হচ্ছে যে আমরা এখন সব কিছু হলে বয়কট করি, এই ইসরায়েলি পণ্য বয়কট, এইটা বয়কট, তারপর কি খাও, মোজো খাও, মোজো হেলথের জন্য কি খারাপ। ভাই বয়কট জিনিসটাকে না, ওই জিনিস মানে ওই রিপ্লেস না, জিনিসটাই বয়কট করা উচিত আমাদের। কিন্তু আমরা বয়কট যখন মোজো থেকে কোক থেকে মোজো তো আসি, কিছুদিন পর যখন সেন্টিমেন্টটা কাজ করেন তখন আবার কোকো ফেরত যাই, বিকজ আমাদের ব্যাপারটাই হচ্ছে যে আমরা খারাপ জিনিস একটা থেকে আরেকটা যাইতেছি, ভালো কিছু তো না। সো পুরো ব্যাপারটা হচ্ছে দেখলাম যে আস্তে আস্তে পুরো ব্যাপারটা ক্যাপিটালিস্টিক, কিন্তু আগে হচ্ছে কালচারটাকে আমাদের মধ্যে দিয়ে দেয় এবং সেটা কুল সাজায়, তারপর হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসে, এবার তুমি ইউজ করো, কারণ তুমি এটা ছাড়া কিছু পাবাই না, এটাই কুল, এটাই সব কিছু। নাইস থিংস। ভালো তো, এমনি তো হয়, ও তো গুড বিজনেস প্ল্যান, ভালো, তুই এমনি করিস, কোনো প্যারাই না, এটা অল ফান। না আমার হচ্ছে মনে হইতেছিল যে আমার আমি আজকে মনে করতেছি একটা আমাদের যারা হচ্ছে 22-23 বছরের আছি, আমাদের কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে খুব ক্যাজুয়ালি আলাপ দেওয়ার প্রয়োজন আছে। এক হচ্ছে তুই, আর হচ্ছে অন্তিক ভাই, ঠিক আছে? আমার তো ইচ্ছা আছে যে এই মানুষগুলো রিয়েল ফেস দিয়ে দেখছি, রিয়েল ফেস মানে যে ক্যামেরার বাইরে যে একটা ফেস, ঠিক আছে ওকে। যেমন অন্তিক ভাইয়ের ব্যাপারগুলো যখন টিকটকে আপলোড দিতেছি, ইয়াতে আপলোড দিতেছি, কমেন্ট পড়বি কিছু কিছু কমেন্ট, ও মনে করছে আচ্ছা অন্তিক এগুলোও জানে, অনেক বিয়ে করার মনে হয় ম্যাচিওর হয়েছে, এই হয়েছে সে হয়েছে, মানে ওর এই ফেস কেউ চিন্তাও করতো না, এই ফেস জানতো না। স্বাভাবিক না, মানে মানুষ তো একটা ফেসই জাস্ট জানে যেটা কন্টেন্টের মধ্যে কাজ করে, ওকে ফাইন। তো আমার মনে হয় যে কিছু মানুষজনের যদি ধরো যে আড্ডা দেওয়া যায় একদম, যে ভাই ক্যামেরা বন্ধ, চলেন আড্ডা দেয়, এই কয়েকটা মানুষ যখন লাইফের সাথে আড্ডা দিবি তখন মনে হয় আচ্ছা অলরেডি না পজিটিভ জিনিসপত্র বুস্ট করে। না আমি ট্রাইও করছিলাম, সবাই আবার ইফেক্টিভও না, অনেকের সাথে আড্ডা দেওয়ার পরে মনে হয়েছে ভাই, মনে করছিলাম হাই এক্সপেকটেশনস, বাট ওকে না থাকে, এরকমও থাকে। এখন ডিফার্স, মানে একটা জিনিস আমি রিয়েলাইজ করছি কন্টেন্ট ক্রিয়েশনে, ওয়েন ইউ বি এ পিপল প্লিজার ইউ উইল বি ফেইলড, ঠিক আছে? ইউ ক্যান নট বি এ পিপল প্লিজার, ইউ হ্যাভ টু অনলি বি প্লিজিং ইয়োর ওন পারপাস, ঠিক আছে? তোর পারপাস যখন তুই সার্ভ করবি ইউ উড বি অলওয়েজ ফাইন। এখন ফর এক্সাম্পল আমাকে কিছু মানুষ এখন পছন্দ করতেও পারে, নাও করতে পারে। আমি যদি এখন চিন্তা করি না আমার পছন্দ করে না, আমি কি এখন কান্দুম? আমি তাহলে কি জানি লাইভে এসে কান্দি, তা এটা তো হইল না। আমি এখন যদি চিন্তা করি যে না ঠিক আছে আমার এত মানুষ পছন্দ করে, তাহলে কি এখন কি আমি মানে সবাই গিয়ে কি আমি চুমু দিব? না, এরকম তো হয় না। পার্টিকুলারলি ইউ কুড হ্যাভ এ লট অফ পয়েন্ট অফ ভিউস অ্যান্ড অল, but you cannot think like people are the sustainability. It is not. You have to have so much of a great personality যে তোর যাতে এরকম দিন দেখা না লাগে যে তোর স্রোতের লগে গা ভেসে গেছে, ঠিক আছে? এটাই, আর কোনো প্যারা না। অ্যান্ড এটা আস্তে আস্তে আসে, ইট ইজ নট লাইক যে মানে তোর থাকে। মানুষের সবার তো বুঝতে হবে না। Some people would think that you are a clone. Some people would think that you are a stupid. Some people would think that you are very intelligent, and it's completely fine. মানুষরা আমার বোঝানোর কিছুই নাই, যারা বোঝার ওরা এমনি বুঝবো, যারা না বোঝার ওরা মারা খাক, কোনো প্যারা নাই। তো এটা আমি যে কালকে আইমানদের সাথে একটা আড্ডাতে মানে আমি ফিল করতেছিলাম যে আমি মনে হয় না কখনো কোনো দিন ম্যাস পিপলের জন্য কন্টেন্ট বানাতে পারবো বা আমার পডকাস্ট রেডি করতে পারবো, যে আমার ম্যাস পিপল পডকাস্ট দিবি, ইভেন আমি চাইও না। কারণ ভাই আমি পারবো না ওই স্টেজের মানুষের জন্য কন্টেন্ট বানাইতে, আমি ওটাতে জাজি করতেছি না, খারাপ ভালো ব্যাপারটাই আলাদা, আমার ওই জনরা না, আমি ওটা পারবো না। হ্যাঁ, সো আমার ব্যাপার হচ্ছে যে ভাই কিছু আমার ইন্টারেস্ট কোন কোন জায়গায়, ধর আমার তুই সেদিন বললি না যে ক্যাফেতে যে তোর সাথে আড্ডাতে মজা লাগছে, আমি শিখতেছি আসলে যে কীভাবে মানুষের কথা শোনা যায়, বলা না, মানুষের কথা শুনতে চাই আগে। যেমন তোর ইন্ডিয়ান নিখিল কামান্ত যে পডকাস্টার, উনি ফেমাস কিসের জন্য জানিস? না, কোশ্চিন করার জন্য। জাস্ট হচ্ছে ওর সাথে মোদি পডকাস্ট করছে, ওর সাথে নিউজিল্যান্ডের PM পডকাস্ট করছে। ও ফেমাস ফর দিস রিজন যে ও কোশ্চিন করে, ও জানতে চায়। সো মানুষের কথা শোনা, মানুষের কথা জানা, বলতে তো মানুষ তো প্রচুর বলার মানুষ আছে, আমি জাস্ট গল্পগুলো শুনতে চাই, রিলেট করতে চাই, কথা বলতে চাই, এটাই। যেমন আমার মনে হচ্ছে ভাই নিহাব ভাই তো তোর ফ্রেন্ড,
রনি ভাই তো এখন ভাই ব্রাদার। মনে হচ্ছে কোনোদিন যদি ধর এই কয়েকটা মানুষের সাথে একবার ট্যুরে যাওয়া যায়, ট্যুরে না কোনো একটা জায়গায় বসা যায়, মানে অনেক কিছু শেখা যাবে, অনেক গল্প হবে, কিছু না শিখলেও ওকে এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি সবাইকে সাজেস্ট করি যে ভাই একটা ব্যাপার তো হচ্ছে অবশ্যই যে তোর আশেপাশের ব্যাপার ম্যাটার করে, কার সাথে চলতেছস, কি চলতেছ না চলতেছ, এটা ইফেক্ট করে খুব ভালো মতো। যেমন তুই বললি যে একজনের কাছে এক্সপেক্ট নিয়ে গেছিলি, এক্সপেক্ট পূরণ হয় নাই, তখন হয় কি, ধর আমার একটা পরশুদিন একটা ঝামেলা হয়েছে, আমি বিশাল ভিতরে একটা মেন্টাল স্টেজে ভুগতেছিলাম যে আমার ইনসিকিউরিটি ফিল হইতেছিল যে আমি মনে হয় নাকি ভালো কিছু করতেছি, বা কারণ হয় কি আমার বয়সী একজন সাকসেসফুল পিপলের সাথে মিট করার পর আমার মাথার মধ্যে একটু ক্যারা কাজ করতেছে, আচ্ছা কী করতেছি জীবনে, ও তো অনেক কিছু করে ফেলছে, এই করছে সেই করছে, পরে মনে হলো যে পুরো টাইমটাই ওয়েস্ট গেছে, পুরো ব্যাপারটাই ওয়েস্ট গেছে। কারণ ভাই ও ওর মতো লাইফে স্ট্রাগল করতেছে, হ্যাঁ ওর ইয়া মতো করতেছে। আমার মানুষ পড়া বা মানুষের সাথে ইয়া করা ব্যাপারগুলো এখন আস্তে আস্তে চেষ্টা করতেছি, চুপচাপ থেকে গল্প শোনো ভাই। ইভেন ওই যে জাকির খানের একটা খুবই সুন্দর কথা আছে যে ভাই মানুষ বড় হয় কেমনে, মানে একটা মানুষ বড় হয় কেমনে, দুইটা ব্যাপার। এক হচ্ছে যে দেওয়ার ক্ষেত্রে সবসময় আগে থাকতে হবে, বড় হয়ে দিতে হবে, আর ছোট হয়ে শুনতে হবে, শিখতে হবে। বড় হয়ে দাও, আর শোনার আর শেখার সময় সবচেয়ে ছোট হয়ে যাও, ছোট হয়ে শেখো। এবং হচ্ছে যে তোমার যে স্টেজে বড় যাতে তাদের সাথে সবসময় কমিউনিকেট করো, এবং দোকান থেকে যা শিখবা তাতে তুমি জুনিয়রদেরকে শেখাও, মজা পাবা, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো যে ছোট হয়ে শেখা, বড় হয়ে দেওয়া, এই দেওয়া নেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে মানুষ আস্তে আস্তে বড় হয়ে যায় মেন্টালি। এত কিছু ভাবতে গিয়ে আমি যেমন কনফিউজড হয়ে মারা খাক। আমি হচ্ছে কথা বলতে গিয়ে খেয়াল করি যে আমি মানুষের কথা শুনতেছি কিনা, ওকে ইনকারেজ করতেছি কিনা, ওর যে ব্যাপারগুলো মানে ও চিন্তা করতেছে যে ও এটাকে হচ্ছে যে অ্যাচিভ করছে, ওই অ্যাচিভটাকে আমি অ্যাচিভ করতেছি কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে আস্তে আস্তে একটা মানুষের কনভারসেশনটাকে বড় করে মনে হয় আমার, যেটা মনে হয়। তুই কি মানকিস প দেখছস? একটা মুভি বা একটা নাটক? না দেখিনি। এটার একটা কনসেপ্ট হচ্ছে, বিটিভিতে আগে দেখাইতো নাটকটা, বিটিভি তো আগে একমাত্র টিভি ছিল, তখন তো সব ইন্টেলেকচুয়াল মানুষজন বিটিভিতে কাজ করতো। তো এটার একটা কনসেপ্ট হচ্ছে যে একটা বাবা মা মোটামুটি ধর মধ্যবয়স্ক বা একটু বৃদ্ধ, ওদের একটা ছেলে থাকে, ও হচ্ছে কারখানায় কাজ টাজ করে, হ্যাঁ, এবং রাতে ফেরত আসে, এবং ও বাপ মা সারাদিন ওয়েট করে ছেলে কখন ফেরত আসবে। ও ছেলে ফেরত আসলে খাবার দাবার নিয়ে আসে, একটু আনন্দের মুহূর্তটা কাটে, এবং ছেলে ওদের একমাত্র জীবনের ইয়া। একটা অতিথি ওদের বাসায় আসছে, এবং অতিথি পরায়ণ মানুষজন অতিথিকে খুব ভালো মতো ইয়া করছে। তো অতিথি বলতেছে আমি আপনাদের একটা গিফট দিতে চাই। গিফটটা কি? সেটা হচ্ছে বানরের হাত আপনার গিফট দিতে চাই, এবং এটাতে আপনি যা চাইবেন সব ফেরত পাবেন, মানে সব পাবেন আর কি, বাট একটা কিমাত থাকে যে আপনি এটা পাবেন, আবার কিছু একটা আপনাকে খোয়াতে হবে। তো প্রথমে নিতে চাই না এই ব্যাপারটা, যে না আমাদের দরকার না, আমাদের জীবনটা ঠিক আছে। বাট হয় না যে দরিদ্র কিছু, ঠিক আছে নেই, নিয়ে গেছে। তো গেস্টটার এমন বিহেভ ছিল যে ও দিতে পারছে মানে বাঁচছে, দিয়ে গেছে গা। 1-2 দিন আছে, 5 দিন আছে, কোনো কিছু নেয় না, কিছু করে না। তো হুট করে বলছে যে আমাদের তো টাকা পয়সা নাই, গরিব, বড় লোক দিতে সমস্যা কি, চাইছে বড় লোক। তো যেহেতু একটা রূপ কথা বা এই টাইপের ইয়া, তো একটা রাতে বা একটা ইয়াতে তোর হচ্ছে যে মানে যে সময় ছেলে ফেরত আসার কথা, ওই সময় একটা নক আসছে, নক এসে বলছে যে আপনার নামে 57 লাখ টাকা আসছে। তো এরকম একটা মানি বা টাকা পয়সা, তো খুশি অনেক। অ্যান্ড টাকাটা কী জন্য আসছে জানিস? সেজন্য ওই কারখানায় ওর ছেলেটার একটা দুর্ঘটনা হচ্ছে, মারা গেছে, ওটার হচ্ছে যে ক্ষতিপূরণ হিসেবে 57 লাখ টাকা আসছে। বাহ, ফাটাফাটি, আলহামদুলিল্লাহ। লাইফের হচ্ছে স্ট্রাগল অ্যান্ড ব্যাপারটা হচ্ছে একটু মানকিস পাওয়ার মতো, যে তুই কোনটা নিবি, কোনটা প্রায়োরিটাইজ করবি, কিছু নেওয়ার জন্য কিছু একটা খোয়াতে হবে, বা কিছু একটা স্ট্রাগল থাকেই আর কি লাইফের এই ব্যাপারগুলো। ওদিকেও ব্যাপার আছে, মানে আমরা ওই যে একটা ব্যাপার আছে না, ইউ ক্যান নট জেনারেলাইজ এনিথিং, মানে এক জায়গায় কিছুই জেনারেলাইজ করা না, বা জেনারেল কিছু নিয়ম তো সবসময় আছে। কিছু নিয়ম সবসময় ভ্যালিড। যেমন মানে একটা ব্যাপার আছে না, আমরা বলি যে দাও, অনেক বেশি দাও, দেওয়া কোন সেন্সে বলে? খালি টাকা না, এখন টাকা হইলেও এটা কোন অ্যামাউন্ট অফ টাকা, এটা কি কম নাকি বেশি, নাকি তোমার অ্যাবিলিটি? মানুষও তো শেখানোই হয় না কীভাবে দিতে হয়, মানুষকে তো শেখানোই হয় না যে কীভাবে জেনারসিটি দেখাতে হয়। সো ইউ আর নট টট উইথ এভরিথিং। তোমাকে যে কোনো সেন্সের মধ্যে তোমাকে বলবে যে না ঠিক আছে, এটা করো, ওইটা করো, হ্যান ত্যান হাবিজাবি, বাট ইট ইজ অ্যাবাউট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এক একজন এক এক পয়েন্ট অফ ভিউ থাকবে, এটাও স্বাভাবিক। এখন এক একজনের এক এক পয়েন্ট অফ ভিউ, কারো হয়তো দেয়ার হাত অনেক বড়, কারো হয়তো সোনার কান অনেক বড়, ঠিক আছে? সো এক একজনের এক এক পয়েন্ট অফ ভিউতে ওরা ওদের জায়গাতে গ্রো করে, অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন, কোনো প্যারা না। সবার সব হইতে হয় না, ঠিক আছে? মানে এটাই ব্যাপারটা না, যে সবার সব হইতে হয় না। ধর তুই বর্তমানে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা এই সময় খুঁজি, আমি কি হইতে চাই, কতদূর দৌড়াইতে চাই, আমার লাইফের গোল কি, ক্লিয়ারেন্স কি,
এই ব্যাপারগুলো তুই কি ফেস করতেছিস এখন? ও থাকে না উত্তর খোঁজার চেষ্টা কি অবস্থা? ভালোই আলহামদুলিল্লাহ। সেই আমার একটু বল আমাদের একটু, আর একটু চিন্তা করি যে আসলে তুই কি ফাইন্ড আউট করছিস। ফাইন্ড আউট করছি যে মানে গ্রোথ সব কিছু না। এখন আমার লাইফে আমি র্যাপিড একটা গ্রোথ মোমেন্টের মধ্যে আছি। এত গ্রোথের মধ্যে যাইতে যেতে 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 আই এম ভেরি টায়ার্ড। এখন গ্রোথের ব্যাপারটা হইতেছে ওয়েন ইউ অনলি থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রোথ, প্রবলেম অকার্স ইন দ্য অ্যাঙ্কারিং। তোর অ্যাঙ্কারিং করতে অনেক প্রবলেম হবে, অ্যালাইনমেন্ট করতে অনেক প্রবলেম হবে। তুই এত সাডেনলি এত গ্রোথের ভিতরে দিয়ে আইসা হঠাৎ করে একটা জায়গায় যেখানে তুই আবিষ্কার করবি এখানে তুই কখনো ইউজড আসিলি না। ইটস মোর লাইক যে তুই থাকোস বাংলাদেশে, কালকে তুই হঠাৎ করে রাশিয়ার কোন পাহাড়ে, সাইবেরিয়া সামথিং এরকম, সাইবেরিয়াতে তুই বৈশা তুই চিন্তা করতেছ ওয়াও, আর তোর শীতের কাপড় টাপড় নাই, তুই সেন্টো গেঞ্জি পরে ঘুরতেছ সামথিং। সো ইট ইজ মোর লাইক ভেরি আনপ্রিপেয়ার্ড গ্রোথ। তুই তোর লাইফে এত র্যাপিড গ্রোথের ভিতরে দিয়ে গেলি, সব কিছু করলি, হ্যান ত্যান হাবি যাবি, তোর প্রিপারেশনই নাই টু ফেস সাইবেরিয়া। ঠিক আছে? সো ওই মোমেন্টে তোর কী দরকার পড়ে? টু স্টপ, টু রিয়েলি স্টপ, have the preparation of the Siberia, যে না ঠিক আছে, at this moment I need to stop, at this moment I need to maybe buy a new jacket, a new pant, a new sweater or something, so that আমি যাতে সাইবেরিয়ার জন্য প্রিপেয়ার্ড হইতে পারে। এবং সাইবেরিয়া থেকে কই যাবো এটা পরের বিষয়, বাট গ্রোথ ইজ নট নেসেসারি রাইট নাও, অ্যালাইনমেন্ট ইজ। আমার সাইবেরিয়ার সাথে সাইবেরিয়ার মুডটা বানানোটা, ইট ইজ দ্য ফ্যাক্ট, ইট ইজ দ্য রিয়েলি নিড রাইট নাও, গ্রোথ ইজ নট দ্য অবজেক্টিভ। So growth is not always the point of view. Growth is not always what you really need. But to enjoy the journey, to enjoy and find the realignment. তোর প্রত্যেকটা ভার্সন, যেই ভার্সন তুই পার করে আসবি, ওই ফেরত আগের ভার্সনে তুই কখনো আর ফেরত যেতে পারবি না। অ্যান্ড আগের ভার্সন তুই আজকে যে ভার্সনে আসুস, পরবর্তীতে তুই সেম ভার্সনে থাকবিও না। Whatever you are having today, whatever the version you are having today of yourself, you are not going to face the same tomorrow. তোর ভার্সন চেঞ্জ হবে। অ্যান্ড তুই যদি কালকেও চিন্তা করো যে আমি গতকাল এটা আসিলাম হ্যান ত্যান, দ্যাটস এ ফল্টি থিং টু থিঙ্ক। বিকজ তোর একদিনে বহুত গ্রোথ হয়েছে, একদিনে অনেক কিছু তোর চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, ভার্সন চেঞ্জ হয়েছে। এখন তুই চাইলেও আগের বেলায় ফেরত যেতে পারবি না। টাইম ডাজেন্ট ওয়ার্ক দ্য সেম ওয়ে। একটা ব্যাপার আমি ওদিন ভাবলাম যে মানে একটা আছে না যে আল্লাহ জাস্ট তোর প্রেজেন্টেরই মালিক বানায়, ফিউচারেরও বানায় না, পাস্টেরও মালিক বানায় না। আল্লাহ জাস্ট তোর প্রেজেন্টের মালিক যেহেতু বানায়, ইউ ডু নট রিটার্ন টু দ্য পাস্ট, ইউ ডু নট স্টে ইন দ্য ফিউচার অ্যান্ড ফিল ইট কমপ্লিটলি, অ্যাকসেপ্ট ইট কমপ্লিটলি। 5 বছর পরে আমি নাই, 5 বছর পিছেও আমি নাই। ইয়েস, দিস ইজ এ গুড মেমোরি টু ইমব্রেস, বাট দিস ইজ নট এ গুড প্লেস টু স্টে ইন। আমি পাস্টে থাকতে পারবো না। পাস্টে যখন আমি থাকতে যাই, সময় আমার আগে যেতেছে গিয়া, বাট আমি ব্যাকএন্ডে আছি। আমি ব্যাকলগে থাকলে দ্যাটস এ বিগ প্রবলেম। আমি যখন এটা চিন্তা করি যে না ঠিক আছে, 5 বছর আগে আই হেড সাচ এ গুড টাইম, হ্যান দেন কত কিছু, তাইলে তো আমি মুভি করতে পারলাম না। অ্যান্ড মুভ যদি না করতে পারি তাহলে আমার সাইবেরিয়া এসে লাভ কি? তাই না? বাংলাদেশে থাকা উচিত ছিল। সো তুই একটা ফেজ পার করবি, এটা করবি, ওইটা করবি, হ্যান ত্যান, বাট ইট ইজ নট অলওয়েজ অ্যাবাউট দ্য গ্রোথ, ইট ইজ অফটেন অ্যাবাউট হোয়াট অ্যালাইনমেন্ট কুড বি। ঠিক আছে? এখন মানে মানুষ অনেক কিছু বলতে পারে, হ্যাঁ এটা ওইটা হ্যান ত্যান হাবিজাবি। সামটাইমস মানে নাথিং ইজ ফর নাথিং, এটাও মানুষের বিলিভ করতে হয়। তুমি কোনো মানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে এত হাইপে উঠায় কোনো কিছু করতে পারবে না। সামটাইমস ইউ হ্যাভ টু রিয়েলি এনজয় দ্য হিউম্যান সেলফ অফ ইয়োর সেলফ, অ্যান্ড দ্যাটস হোয়াট ট্রুলি ম্যাটার্স। আমি আমি তুই 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 বললে আমি পার্টটা কেটে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট মানে একে তো ধর র্যাট রেসের দুনিয়াতে মানে ব্যাপারটা কি বলা হয় কি, র্যাট রেসের দুনিয়া নিষেধ করে 9 to 5 জব যারা করে, মানে যারা করতেছে এদেরকে আবার মোটিভেট করা হয়। এটা কারা করে জানোস? যারা র্যাট রেসে আমরা আছি তারাই। আমরা র্যাট রেস থেকে আমরাই বলি যে র্যাট রেসে যাওয়া উচিত না, এত গ্রোথ নিয়ে কী হবে, লাইফে একটু স্লো চিন্তা করো এই সেগুলো, আমরাই এটার মধ্যে আসি। রিসেন্টলি ইউ টেক এ ব্রেক, বলবো যে নিজের সাথে নিজের একটা বোঝাপড়ার মধ্যে আছিস, নিজে চিন্তা করতেছিস কী করবি আরও, বা নিজের কিছু অ্যান্সার ফাইন্ড আউট করা ট্রাই করতেছিস। ইউ টেক এ সাম মন্থস যে মোটামুটি থেরাপিস্টের কাছে গিয়ে কথাবার্তা বলতে হবে। আমি কেটে দেবো পুরোটা, প্যারা নেই, ঠিক আছে? সো মানে হয় না যে আমার কাছে ধর ব্যাপারটা এইভাবে মানুষ দেখবে যে
আওয়ার থেরাপিস্ট টেক থেরাপি, ঠিক আছে, মানে একে তোকে তোকে মডিফাই করা হয় অনেকভাবে যে থেরাপিস্ট, ওকে ভাইয়ের কথাবার্তা শুনো, ভাইয়ের সাথে চিল করো, ভাইয়ের সাথে আড্ডা দাও, মোটামুটি ঠিক হয়ে যাবে। সো আওয়ার থেরাপিস্ট টেক থেরাপি। কি কি কোশ্চেন ছিল আসলে ওই সময়গুলোতে, মানে কি ব্যাপার নিয়ে কথাবার্তা বলছো? কি অনেক মানে আমি জানি তুই খুব সুন্দর ব্যাপার নিয়ে কথাবার্তা বলছো, অন্যের মতো করে না, বাট ওই ব্যাপারগুলো আমি শুনতে চাই সবার সাথে আসলে। বাহ, থেরাপিস্টের সাথে আমার আলোচনা হইলো যে আমার লাইফে এভরিথিং ইজ গোয়িং রিয়েলি গ্রেট। এখন সব কিছু যেহেতু গ্রেট হইতেছে, তো পরে কি কাহিনিটা কি? তো আমি আমি ইসলামও প্র্যাকটিস করতেছি, আমি জিমেও যাইতেছি, আমি টাকাও কামাইতেছি, বাট আমার কন্টেন্ট ক্রিয়েশনে কিছু একটা ভালো লাগতেছে না, সামথিং কিছু একটা কাহিনী আমি করলাম, হ্যান ত্যান হাবি, ইয়েস এভরিথিং ইজ ভেরি ফাইন, আমার পপুলারিটি আছে, এটা আছে, ওইটা আছে, সব কিছুই আছে, বাট আই এম নট এনজয়িং সামথিং। মানে আমার কিছু একটা ভালো লাগতেছে না, অ্যাট দিস পয়েন্ট আমার অনেক কিছুই ভালো লাগতেছে না কন্টেন্ট ক্রিয়েশনে। আমার আর আই ওয়াজ সামথিং মেবি 5 years 10 years ব্যাক। এখন তো আমি সেম জিনিসটা না, আমি এখন অনেক বেশি ইভলভ হয়েছি, অনেক বেশি ম্যাচিওর হয়েছি, আগের চেয়ে হয়েছি, আমার হিউমার অনেক ট্রান্সফর্ম হয়েছে, আমি এনার্জেটিক এখনও আছি, বাট আই এম অলসো আ ভেরি লো কি সলিটিউড পারসন। আমার সব কিছুই লাগে, আমার রিকভারের জন্য বাসার ভিতরে চিপায় ঢুকতে হয়, আমার মানুষের সাথেও মিশতে হয়, অ্যান্ড আমি অনেক কিছুর দিক থেকে ভেরি মাচ কনফিউজড। থেরাপিস্টরা আমি এটা বলছি। এখন থেরাপিস্টরে আমার জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন। আমি অ্যাম্বিশন আমার বললাম যে আমার বাসার মধ্যে আমি চাই যে 5 বেলা গেস্ট আসবে, 6 জন করে, অ্যান্ড সবাইরা আমি বিরিয়ানি খাওয়াবো। আমার পাশের বাসার মধ্যে প্রত্যেক দিন ড্যাগ ভরে রান্না হবে, ড্যাগ ভরে রান্না হলো পাশের বাসার মধ্যে যাবে। আমার প্রত্যেক দিন থার্সডে নাইটের মধ্যে মানুষ আসবে, ওদের আমি খাতিরদারি করব, হ্যান ত্যান। আমার পকেটের মধ্যে যে পরিমাণ টাকা থাকবে ওটা সব আমি দান করে দেবো, সামথিং। আমি আমার লাইফ এরকমভাবে বিল্ড করতে চাই যে আই এম দ্য মোস্ট জেনারেস, আই এম দ্য বেস্ট আমার কাছে। ইট ইজ নট অ্যাবাউট পিপল, ইট ইজ অ্যাবাউট মি। বা আমার যে বাসা আছে ইট শুড বি লাইভলি অল দ্য টাইম। আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটিস আমি ফুলফিল পালন করব, আমার নিজের জায়গা থেকে আমি কমপ্লিট থাকবো, কোনো প্যারা না। আমার বলতেছে তুমি তো এটা না। আমার বললো যে তুমি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে তুমি কি মানুষরে হাইপ আপ করতে পছন্দ করো নাকি অবজারভেন্ট থাকো? আমি বলি অবজারভেন্ট থাকি, বাট আমি কমফোর্টেবল হলে হাইপ আপ হই। বলো তুমি তো 80% ইন্ট্রোভার্টেড, 70% এক্সট্রোভার্টেড। আমি বলি ওকে, তাহলে আমার কি করা? বলেছে তাহলে তুমি তোমার জন্য যে ডিজায়ার সেট করতেছো এটাই তো ফলস, তুমি তো নিজে মিথ্যা বলতেছো। আমি অনেস্টলি বলতেছি, এইরকম বলছো। আমি বললাম যে আমি কি এখন নিজের জন্য কি বার কি কমাই দেবো নাকি? এখন আমার কথা হইতেছে যে আমার তো লাইফ আরও ব্রডার হইতে পারে। বলে শিওর থিং, লাইফ অনেক ব্রডার হইতে পারে, বাট তুমি তোমার ফিতরাত অ্যান্ড তোমার নাফসের সাথে ধোঁকাবাজি করতেছো। কেন? কারণ তোমার দুইটা অ্যালাইনই করতেছে না। তুমি তোমার ফিতরাত একরকম, বাট তোমার নাফস চাইতেছে আরেক রকম। তোমার দুইটার অ্যালাইনমেন্ট অনেক নেসেসারি। তুমি যদি দুইটার অ্যালাইনমেন্ট না করতে পারো তাহলে দ্যাটস এ প্রবলেম, বিগ প্রবলেম। তুমি কেন তোমার বাসার মধ্যে দাওয়াত দিবা না? মেবি ইট কুড হ্যাভ বিন ওয়ান্স ইন এ মান্থ, মেবি ইট কুড হ্যাভ বিন ওয়ান্স ইন এ উইক। তুমি কেন এমন ড্রিম রাখবা যে প্রত্যেক দিন 5 বেলা করে 6 জন করে মানুষ আসবে, সবাইরা তুমি খাওয়াবা? এটা তোমার যখন নিজের জন্য সোশ্যালি এত বেশি রিকভারি টাইম লাগে, তাহলে তোমার এই ড্রিমটা কেন তোমার মনে হয় যে এটা বাস্তবতার সাথে মিলে? সো এরকম অনেক কিছু ডিপ কনভারসেশন গেছে। অ্যান্ড আমার বার্ন আউট নিয়ে অনেক ইস্যুস চলতেছে, যে আমার এখন আর কাজ করতে 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 ক্রিয়েটিভ হইতে হইতে আর ভাল লাগে না। আই ডু নো লঙ্গার এনজয় থিংস অ্যান্ড অল। অ্যান্ড এটার জন্য মেনলি ব্রেকটা নিছি, যে ভাই এখন জিনিসগুলো কীভাবে কী হ্যান ত্যান আর তো ভাল লাগে না। বলে এমন না ভাল লাগে না, বাট ইউ আর নট এক্সপ্লোরিং। আমার ইউটিউবের মধ্যে একটা ব্যাপার আছে, এখন আমার ইউটিউবের মধ্যে ঢুকলেই খালি দেখবি গ্রোথ 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 গ্রোথ, মেক ইউর সেলফ 100% বেটার, মেক ইউর সেলফ 1000% বেটার, হ্যান ত্যান কমিউনিকেশন, হ্যান ত্যান কত কিছু ভুগিচুকি। তো আমার থেরাপিস্ট জিজ্ঞেস করতেছে যে ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ স এ কমেডি মুভি? মেবি 5 বছর আগে মনে হয়। সো আমি অ্যান্সার দিতে কি আনকমফোর্টেবল হয়ে গেছি। বলে যে ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ রিয়েলি এনজয়েড সামথিং দ্যাট ইউ ডিড, যেটা তুমি নিজের ইচ্ছায় এনজয় করার জন্য করছো, ইউটিউবে ভিডিও হইলেও দেখছো, বলে ভেরি লং টাইম। বলে যে তুমি লাস্ট মুভি কবে দেখছো? বলে 3 বছর আগে।
বিকজ আমি এন্টারটেনমেন্টের জন্য তেমন কিছুই করি নাই, আমি জাস্ট আমার গ্রোথ নিয়েই চিন্তা করছি। সো দ্যাট কজ এ বিগ প্রবলেম ফর মি। আমি জাস্ট গ্রোথ নিয়ে ভাবতে দ্যাট কজ এ ট্রাবল ইন মাই লাইফ। এখন ওই ট্রাবলটা রিকভার করার জন্য আই টুক এ ব্রেক। এটাই। সরি, ফোন টিপতেছিলাম, আমি একটা সুন্দর জিনিস বের করলাম যে তোর একে তো হচ্ছে যে তোর ভালো সেই একে তো হচ্ছে যে তোর এই কথাটা তোর যে ইয়া ভাইয়ের একটা পডকাস্ট আছে মির্দার, এত নাম কেমনে মনে ওর একটা খুবই সুন্দর পডকাস্ট আছে, মানে খুবই সুন্দর ব্যাপার যে হোয়েন ইউ ফিল নট সো গুড, হ্যাঁ, যে কাজে ভালো লাগতেছে না, তুমি নিজে ফিল করতেছো, মানে ওনার হয়েছে কি, উনি তো গত 12 বছর ধরে হচ্ছে তোর ইয়া ছিল, রেডিওর হচ্ছে জকি ছিল, মানে ইয়া আর কি, তোর কাজ ছিল সকাল 5টায় উঠে ঘুম থেকে উঠে মানুষজনের ঘুম ভাঙানো, ওই সকালের ইয়াটা করা। তো বলতেছে যে এমন একটা টাইমেও চলে আসছিল, আসার পর যে মনে হইতেছে যে ওটা অভ্যাসের দাসে করতেছে, যে এত বছর ধরে করছি, চলে গেছে, হয়ে গেছে, বাট ওটা মনে হইতেছে না, এটা তো আমার কাজ, এটা আমি ক্রিয়েটিভলি করবো, আমি কেন অভ্যাসের দাসে করবো, আমি কেন ঠিক মতো এনজয় করতেছি, আমি কেন করবো। সো এটা আমি বলবো যে ভাই ইটস সাম টাইম, যে সময় ফিল করবা না যে তুমি বেস্ট না তোমার কাজে, তখন হচ্ছে টেক এ ব্রেক। করলাম এক্স্যাক্টলি, না ওটাই বললাম। দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে, তাহলে আমি কি করবো, আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে ভাত খেতে খেতে আমি গোপাল ভাত দেখি, ভাই এটা কেমন জানি, ইভেন ওই যে মোবাসের আছে, ও হচ্ছে 2x গোপাল ভাত দেখে, ইভেন ও দেখেও না, শোনে, কারণ গোপাল ভাঁড় কিছু একটা চলতেছে, গোপাল ভাঁড় ইজ এ কাইন্ড অফ এন্টারটেনমেন্ট, যেটাতে আমাকে ফোকাস দিতে হবে না, ও বুঝতেছি কিছু চলতেছে, এই সেই চলতেছে। আমি আজকে ফিগার আউট করলাম, আচ্ছা আমি লাইফে কতবার ভাত খাইছি, এতবার যদি গোপাল ভাঁড় 10 মিনিট করে দেখি, তার মানে কতবার আমি গোপাল ভাঁড়ের টাইমটা ব্যয় করছি, এত মিনিট, এটা কি আসলে উচিত? ওরা আমি আজকে কী করছি, এটা পডকাস্ট সাথে ভাত খাইছি, মজা পাই নাই ভাত খাইতে, ঠিক আছে, তাহলে আমার কি করা উচিত, যে মজা পাইতেছি এরকম কিছু করা উচিত, নাকি পডকাস্ট দেখতে করা উচিত? হাউ ডু ইউ থিংক? এনজয় দ্য মিল, খাবার খা। আমার দেখ, আমার যখন আমি ব্রেকে আসি, আমি চ্যাট জিপিটির লগে ব্যাপক পেঁচাল পারতেছি, কোয়েশ্চেনিং করতেছি ব্যাপক, যে এটা ওইটা হ্যান ত্যান হাবিজাবি, চ্যাট জিপিটি ধুমায় অ্যান্সার দিতেছে আমার। পরে চ্যাট জিপিটিটা আমি কইছি যে ডু আই রিয়েলি নিড টু কোয়েশ্চেন ইউ অ্যাটলিস্ট অ্যাট দিস ব্রেক, ওরা যে 2 কোয়েশ্চেন ইজ ইনাফ। সো কিছু ব্যাপার আছে, মানে মাঝে মধ্যে উই ড্রেন আওয়ার ব্রেন আওয়ার সেলফ। আমরা এত কোয়েশ্চেন বলি না, যে এত কোয়েশ্চেন হ্যান ত্যান হাবজাবি। আমার থেরাপিস্ট এটার ব্যাপারে বলছে, আমি থেরাপিস্টের সাথে এটার ব্যাপারে আলোচনা করছি, যে আই আস্ক এ লট অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট এ লট অফ থিং, হ্যান ত্যান হাবজাবি কত কিছু। সো ইজ ইট রিয়েলি এ ভ্যালিড পয়েন্ট? আমার থেরাপিস্ট বলতেছে ইউ ডোন্ট নিড টু এনজয় এভরিথিং হ্যাভিং দ্য অ্যান্সার্স অফ, ইউ ডোন্ট নিড দ্য কুইক অ্যান্সার্স। তোমার সব কিছুর কোয়েশ্চেন করারও দরকার নাই, সব কিছুর অ্যান্সার পাওয়ারও দরকার নেই। তোমার ওই কোয়েশ্চেন তোমারে আননেসেসারি ডোপামিন দেয়, তোমার ওইটাও দরকার নাই। তুমি যখন এনজয় করতেছো, ইউ আর likely to reset your life. When you're dreaming to reset your life, all you need is a stillness. তোমার স্টিলনেস দরকার, নো মিউজিক, নো নাথিং, জাস্ট স্টিলনেস। স্টিলনেস জিনিসটা কি? তোমার মাথায় থটস আসবে, কোয়েশ্চেন্স আসবে, বাট ইউ লেট দ্য ক্লাউডস টু ফ্লাই ইন। তোমার ক্লাউডসগুলোরে তুমি নোটিস করতেছো যে যাইতেছে, বাট ওকে, প্যারা নাই, ইউ আর অ্যাওয়্যার অফ দ্যাট থট, সমস্যা না। অ্যান্ড তোমার অনেক কিছু তুমি যখন নোটিস করবা, তোমার থটস এইদিকে যাইতেছে, এই যে টাকা গেল, এই যে আমার অ্যাকাডেমিক্স গেল মারা খেয়েছে, এই যে বিভিন্ন জিনিস গেল, আমার বিয়ে চাঙ্গে হবে না, তো বিভিন্ন থটস গেল, ইউ আর অ্যাওয়্যার অফ অল দিস থিংস। অল ইউ নিড ইজ দিস। তুমি ভাত খাইতেছো, এই যে বোর্ডম, আমরা মনে করি বোর্ডম থেকে আমাদের স্কেপ দরকার, আসলে না, উই নিড দ্যাট বোর্ডম। তুমি একটা রিলেশনশিপে থাকবা, তুমি দেখবা ইউ আর ফিলিং বোর্ড, তখন তোমার মনে হবে যে না আমার একটু স্পাইস দরকার, তখন তুমি একটু ঝগড়া করবা, ঝগড়া করে তুমি যাবা ডেটে যাওয়ার পরে ইউ হ্যাভ এ ভেরি গুড টাইম। তুমি কেন জিনিসটা করবা? কারণ তোমার ওই সময়টার মধ্যে বোর্ডম আসছে, যাতে ইউ গেট এ পয়েন্ট ওয়ার ইউ হ্যাড টু মেক এ ডিসিশন, ঠিক আছে? তোমার লাইফের ক্ষেত্রেও সেম। এখন তোমার লাইফে যদি স্টিলনেস না থাকে, ইউ উড সাফার। কত গ্রোথ, কত দৌড়াবা, কত কি করবা। তোমার বার যখন একেবারে লোতে ডাউন হবে, তখন তুমি বলবে না থামাটা দরকার, বিকজ আমি এখন লুলা হয়ে গেছি। সে লুলা হওয়ার পরে ট্রিটমেন্ট নেওয়ার থেকে যখন তোমার পাটা একটু ব্যথা হয়েছে, তখন রেস্ট নেওয়া অনেকাংশে বেটার। অ্যাটলিস্ট তোমার সাবসিডিজ দিতে হবে না। নেই, খুবই সুন্দর যে তোর এই যে ব্যাপার একটা বলা হয় যে আমরা বলি না যে ভাই কাল থেকে নিজের মানে ব্রেক নিব, কাল থেকে এই করবো, কাল
মানে কাল ব্যাপারটা না আসেই না, তখন এটা কাল হয়ে যায়, মানে ওই যে তোর অভিশাপ হয়ে যায় যে কাল তো আর জীবন আসতেছে না, এটা অভিশাপ হয়ে আসতেছে। সো মানে যত তাড়াতাড়ি নিজের স্টেজটা বোঝা যায় যে ভাই ফিলিং নট সো গুড, ঠিক আছে, প্যারা খাইতেছি, কাজ নে, টেক এ ব্রেক, টেক এ ব্রেক, যেটা অন্তিক ভাইও সেদিন বলতেছিল যে আমি ও নাকি এটা যারা ক্রিয়েটিভ মানুষ ওদের জন্য ভ্যালিড, যারা সারাদিন জব টপ করে 6 দিন কামলা দিতেছে হ্যাঁ সামথিং, ওদের জন্য আমি কেমনেই করবো। এদের একদিন আমার ফ্রেন্ডে আমার গত সপ্তাহে বলতেছে তুই ব্রেক নিছোস কয় মাসের, আমি বলি জানি না, যতদিন যায় প্যারা নাই তো। ও আমার বলতেছে আমি যদি যাই আমার তো জব যাবো গা। বলেছে জব যাবো গা, আমি বলেছে তা মানে কর প্যারা না, আমি এখন কি সাজেস্ট করবো। এখন দেখো সবারই তো ক্রিয়েটিভিটি থেকে একটু ব্রেক দরকার পড়ে, ইউ নিড সাম এক্সপ্লোরেশন অ্যান্ড অল হ্যান্ড দ্যান হামজাবি। সবার জন্য জিনিসটা অ্যান্সার আমি যতই স্পেসিফিক করে বলার ট্রাই করি, সবার লাইফ তো সেম না, ঠিক আছে। আই কুড অ্যাফোর্ড ব্রেক, দ্যাটস ওয়াই আই এম টেকিং এ ব্রেক। সবার জন্য সময়ও নাই, কিছুই নাই, কারো ওই রকম টাকার বাউন্ডারিটাও নাই, টাকা কি কারো সময়টাও নাই, কারো ওই রেসপন্সিবিলিটিটা থেকে ভাগারও কোনো ওয়ে নাই। আমি ব্রেক নিয়ে গেছি নেপাল থেকে আইসা আমি উধাও, আমার দেখি যে হঠাৎ করে একজন ফোন দিছে বলে তোমার বিয়ে হয়ে গেছে। আমি বলি বিয়ে হয়ে গেছে, আমি জানিও না অনেক দিক থেকে, বা আমি নিজে দেখতেছি আমার কাছে ছবি টবি আসতেছে সামথিং এরকম। সো মানে অনেক কিছু হয় ব্রেকের মাঝখানে, হ্যান ত্যান হাবিজাবি। অল ইউনিট ইজ স্টিলনেস। তা আমার তো এত কিছু দরকার নাই, এত কিছু ভাবারও দরকার নেই, দ্যাটস অল। এটাই মানে আমি যত যাই বলি, আমরা বলি না টাকা দরকার হ্যান ত্যান হাবিজাবি, হাউ মাচ মানি ইজ ইনাফ, অ্যাজ মাচ অ্যাজ ইট কুড বাই ইয়োর কমপ্লিট ফ্রিডম, দ্যাটস ইট। তোমার ফ্রিডম কিনতে পারলে তোমার টাকা ইনাফ হয়ে গেছে। এখন এটা 1 লাখও হইতে পারে, 10 লাখ হইতে পারে, 1 কোটি হইতে পারে, যার যেরকম ফ্রিডম দরকার। আমার ফ্রিডম কি, আমার যখন মন চাই আমি চাঁদপুর যাবো, যখন মন চাই সিলেট যাবো, আমার কোনো প্যারা নেই। আমার মন চাইছে আমি 4 মাস পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় ঘুরুম, আমি মাটি কাটুম, আমার মন চাইছে আমি করুম। অ্যান্ড আমার ওইটা ব্যাক এন্ড দেওয়ার জন্য আমার মানে ব্যাংকের মধ্যে ইনাফ টাকাটা থাকা দরকার যে আমি 4 মাস পর্যন্ত যা মন চাই করতেছি, আমার কোনো প্যারা নেই। দ্যাটস দ্য অ্যামাউন্ট অফ ফ্রিডম দ্যাট আই ওয়ান্ট। ঝামেলাটা হচ্ছে মানুষ কি বুঝে তুই জানোস যে 4 মাসে তুই যে ব্রেকটা নিছিস, ঠিক আছে, ব্রেক চিল করতেছে, এই করতেছে, সেই করতেছে, মানুষ এইটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু তুই 4 মাসে ব্রেক নেওয়ার জন্য যে টাকাটা জমাইছিস, ওই টাকা জমানোর জন্য যে পরিমাণে খাটাখাটনি করা লাগছে ব্যাকএন্ডে, ঠিক আছে, যে ভাই ঠিক আছে আমি 6 মাস খাটছি। যেমন হচ্ছে তোর একটা মনে হয় একটা অয়ন ভাই বলতেছিল যে একটা ফটোগ্রাফারের সাথে ওর সেদিন পরিচয় হয়েছিল, যে হচ্ছে জার্মানির সবচেয়ে দামি ক্যামেরাটা ইউজ করে, হ্যাঁ, এবং হচ্ছে যে মানে মারাত্মক দামি, মানে ওখানে উনি বলতেছিল যে ওখানে যতগুলো ক্যামেরাম্যান ছিল সবার ক্যামেরা বিক্রি করলে একটা দাম হবে। তো ওরা জিজ্ঞেস করছে যে তুমি এত দামি ক্যামেরা এই শিখে বলতেছো, তো ও বলতেছে যে ভাই আমি আমার লাইফের 9 মাস জার্মানিতে বান্দরের মতো খাটি, যে কোনো জব করি, আমি রেস্টুরেন্ট জব করি, আমি এটা করি সেটা করি, সব করে আমার প্যারিয়ড হচ্ছে আমি একটা এই দামের ক্যামেরা কিনবো, আমি ওই দামি ক্যামেরা কিনি, তারপর হচ্ছে 2 মাস আমি তোমাদের সাথে ঘুরে বেড়াই। সো তুমি আমার আজকে দামি ক্যামেরাটা দেখতেছো, বাট তুমি আমার 9 মাসের খাটাখাটনি দেখবা না, 9 মাসে যে আমি এমন কোনো অড জব না যেটা আমি করি নাই। সো এই সি মাই রেজাল্ট, তুমি স্ট্রাগল কখনো দেখবা না, অ্যান্ড স্ট্রাগল যখন তোমাকে দেখাবো তখন তুমি রেজাল্টটা দেখবে, আচ্ছা ঠিক আছে তাকে এটা আমার জন্য না। বাট তুমি আবার ওই ফ্যাসিনেটিং লাইফটা চাইতেছো উইথ দ্য ক্যামেরা, বাট ইউ ক্যান অ্যাফোর্ড দ্য স্ট্রাগল। সো এই ঝামেলাটা হচ্ছে, এই ঝামেলাটা ম্যাচ করতে পারে না, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে ওদের লাইফ কত সুন্দর। হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এখন যদি ওর ক্যামেরা চুরি হয়ে যায় আবার 9 মাস কাটবে। আমার এক ফ্রেন্ডে ক্যামেরা কিনছে, ক্যামেরা কেনার পরের দিন ওর ক্যামেরা চুরি হয়ে ছিনতাইকারী নিয়ে গেছে সামথিং। এখন ও যে ক্যামেরা কিনছিল ও হইলো এক ফ্রেন্ডের থেকে টাকা ধার নিয়ে ক্যামেরা কিনছিল, এখন চুরি হওয়ার পরে ওই এখন ওই টাকা ব্যাক দিতেছে সামথিং। আমি এটা জোক হিসেবে বললাম। এখন দেখ দের ইজ এ লট অফ বেসিস, ইউ ক্যান সে এ লট হ্যান ত্যান হামজা, ব্রেকের ব্যাপারে অনেক কথা আসতে পারে। ব্রেক আসলে জিনিসটা কি, আমরা ব্রেকরেও অনেক সময় অ্যাটেনশন সিকিং জিনিসপত্র হিসেবে দেখে নিই, যে না আমি ব্রেক নিতেছি, আমার প্রোফাইল পিকচারটা এখন রিমুভ করে দিতে হবে যাতে সবাই জানে আমি একটু ডিপ্রেসড, আমার এখন সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করতে হবে যাতে বোঝা যায় যে আমার কিছু একটা লাইফের মধ্যে হয়েছে। যদি মেয়ে হয় তাহলে আমার চুলের কালারটা চেঞ্জ করতে হবে, যদি ছেলে হয় তাহলে একটা ঘড়ি কিনতে হবে সামথিং। নিউ হেয়ার স্টাইল ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ টেকিং এ ব্রেক। না এটা কিন্তু না, এটা কিন্তু না, এটা কিন্তু না, এটা না। So this is how it works. It's true. I mean, you want to change something about your life. তুমি ব্রেকটা কেন নাও? Break now because you want to change something about your life. কেন?
বিকজ আমার এই মোটা নিজেরা দেখতে ভালো লাগতেছে না, আমার প্রবাবলি আমার একাডেমিক্স আমার চেঞ্জ করতে হবে, আমার এটা আমার লাইফে চেঞ্জ করতে হবে। চেঞ্জটা তুমি কেন চাও? প্রবাবলি টু সি এ বেটার ভার্সন অফ ইউর সেলফ। তুমি কেমনে জানো এটা তোমার বেটার ভার্সন? তুমি ব্রেকে গেলা, সাকসেসফুল হইলা, যেটা হয়ে আইলা ওইটা তোমার জন্য না, তাহলে কি হইলো? লাভ হইলো কোনো? ব্রেকটা কি এই কারণে জরুরি যে তুই তো নিজের কাছে ফেরত আসতেছস? ব্রেকটা এই কারণে জরুরি যাতে তুই বুঝতে পারস যে তুই আসলে কি চাস। ওকে, পারপাস অফ লাইফ। পারপাস, নট লাইক পারপাস অফ লাইফ, পারপাস অফ হোয়াট ইউর ডুইং, হোয়াট ইউর গোয়িং টু ডু। একটা ট্রানজিশনাল ফেজ থাকে মানুষের। ব্রেক তুই যদি এই কারণে নেয় যে না ঠিক আছে, মেবি এ সিম্পল, মানে আমি কিছু একটা থেকে বিরতি চাই, এটাও ভ্যালিড। তুই যদি এটা বলো যে না ঠিক আছে আমি একটু রিঅ্যাঙ্কারিং চাই, এটাও ভ্যালিড। এক একজনের ব্রেকের পারপাস এক এক রকম। বাট আমরা বলি না যে disappear from everything and take a break. Not subjective all the time. Depends on the perspective. ঠিক আছে, বাট ব্রেক ইজ রেকমেন্ডেড। তোমার জীবন খারাপ যেতেছে, টেক এ ব্রেক, টেক এ ব্রেক ফ্রম ইউর রেসপন্সিবিলিটিস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সার্টেন থিংস। আমি নেপালে কেন গেছি? টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ফিলস লাইক টু স্টে অ্যামং দ্য স্ট্রেঞ্জার্স। আমি ওইখানে গেছি, ওইখানে অনেক মানুষের মানে রাস্তার মধ্যে বাংলাদেশে আমার কী হয়, আরে তুর্য ভাই আপনি, দের ইজ এ সেন্স অফ পপুলারিটি, দের ইজ এ সেন্স অফ ফেম। আমি আশেপাশে হাঁটতেছি, সবাই আমার চিনে, হ্যান ত্যান হাবিজাবি। হাউ ইট ফিলস লাইক টু নট ফিল দ্য ফেম। আমি নেপালে গেলাম, আই ফেল দ্যাট, আই ফেল সামথিং এলস। এখন ওই যে ফিলিংটা আমার মধ্যে কাজ করলো, দ্যাটস নেসেসারি টু রিয়েলাইজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ মাই লাইফ যে না ঠিক আছে অ্যাকচুয়ালি আমার বাস্তবতাটা কী। ইফ দের ইজ নো নয়েস আউট দেয়ার, if there is no music out there, if there is no social media out there, if there is no work out there, আমি কি outside of all the noise that is around me, my family, my responsibilities, my work, my social media accounts, my country, কি আমি? এখন ওই অ্যান্সার যখন তুমি দিতে পারবা, ইউ সর্ট আউট এ লট অফ থিংস। নেপালে গিয়ে কি এমন কোনো মুহূর্ত আসছে তোর লাইফে যে ধর জাস্ট 5-7 মিনিট 10 মিনিট 3 মিনিটের জন্য তুই সবাই স্টপ, বাট মোটামুটি তুই স্টপ, কোনো কথা বলতেছস না, জাস্ট সিইং দ্য বিউটি? এই তো থাকবই। একটা ব্যাপার বলি, একটু এটা কেমন প্রশ্ন? আমি 7 মিনিট ধরে ওয়াও না, এটাও করে কিন্তু, ওই ক্যামেরার সামনে বলতেছে না তাই, বাট এটা করে কিন্তু, ঠিক আছে? আরে ভাই এটা তো করবি, এটা গেছি তো পাহাড় দেখতে। না হয় না ওই টাইমে হচ্ছে যে মানে হোয়েন পিপল টেক ব্রেক অ্যান্ড গো টু মাউন্টেন্স অ্যান্ড মানে সমুদ্র, যেটা তুই তো কক্সবাজারও বহুত যাস, একা যাস কিনা আমি জানি তোর না। একটা ডিপ কাহিনী বলি। আমার সাউথ কোরিয়ান ফ্রেন্ড একটা হয়েছে ওইখানে। ওখানে নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া আর কয়টা? হ্যাঁ, সাউথ কোরিয়ান ফ্রেন্ড। ও হইলো মিলিটারিতে ছিল, ওইখান থেকে একটা অ্যামাউন্ট অফ টাকা ওই পাইছে, ওইটা দিয়ে ওই 32টা দেশ ঘুরতেছে। ওই বাসায় ব্যাক করবে হলো 2 বা 2.5 বছর পরে। সো আমি ওরে লাইফের অনেক ডিপ একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যে ঝানসিক, ওর নাম হলো ঝানসিক, হোয়াট ইউ আর গোয়িং টু ডু আফটার ট্রাভেলিং 32 কান্ট্রিজ? ও আমার অ্যান্সার দিল মেবি ইন্ডিয়া অ্যাগেন, maybe I will travel India again and 33 country would be done. আমি বলি তো তুমি 32টা দেশ ঘোরার পর 33টা দেশ ঘুরবা? ইয়েস। আমি ওরা জিজ্ঞালাম পারপাস অফ লাইফ, ওই আমার এগুলো 33 নাম্বার দেশ ঘুরবো। ওই সময় আমি করলাম ওকে, মেবি আই আর আস্কড ডিপ কোয়েশ্চেন টু এ ভেরি রং পারসন, বাট সমস্যা না। সো এখন মানে পয়েন্ট অফ ভিউ তুমি যেভাবে দেখো, যেটাই দেখো, আমারে তুমি নেপালে বৈশা তুমি চিন্তা করতে পারো অনেক কিছু। আমি ডায়েরি লিখতাম, ডায়েরি এমন ফাটায় লিখতাম নেপালে। আমার যারা ছিল, যারা আমার সাথে ফ্রেন্ড আসছিল, আমারে বলতো তোর ডায়েরিরও থেরাপি দরকার। এত ডিপ জার্নালিং আমার হইতো, হ্যান ত্যান লিখতেই থাকতাম, 5-6 পেজ লিখতেছি। জিনিসটা হইলো সত্যি কথা, এত কিছু দরকার নাই। ওই খালিদ ফারহান ভাই যেটা বলে চিন্তা করি না কখনো, এটাও মাঝে মধ্যে ভ্যালিড। তুই যাইতাছস, এনজয় দ্য ফ্লো। এই গাছ পাতা মাথা নড়তেছে, এটাই দেখ, তুই প্যারা নাই, এত কিছু ভাবতে হয় না, ডিপ কোয়েশ্চেন্সও দরকার নাই। এত ডিপে গিয়া পরে দেখবি মারা খাইতেছস। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ফান অ্যান্ড ফিলসফি অল দ্য ওয়ার, কোনো প্যারা না, বাট সামটাইমস ইউ নিড নাথিং। সত্যি কথা এটাই। তুমি বিরতিতে আইসো, মাথারে ডিস্টার্ব দিতে না। আয়া চিন্তা করতেছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যেতেছে, এই ফুল মরে গেল, আমিও মরে যাবো, কি হইলো লাভটা তোর? বাই বাই, তুই একটু চিল থাক। একটা ব্যাপার হচ্ছে যে জার্নালিং যে ব্যাপারটা বলি না ভাই, এটা বিশাল ইম্পর্টেন্ট।
আমাদের যে আছে না তোর চ্যাটজিপিটির মালিক কি নাম, স্যাম স্যাম স্যামও একটা ইন্টারভিউতে বলতেছে যে ওর এই যে ছোটো জার্নাল আছে বলতেছে এটা শেষ করতে তোমার কতদিন সময় লাগে, বলতেছে মেবি 1 উইক, মানে 1 সপ্তাহের মধ্যে এত মতো জার্নালই ঠিক করবো। কী করেন? তো তোমার যা মাথায় আসে আমি তাই লিখি এবং সেটা ইচ্ছা মতো লিখি, তাতে হয় কি ক্লিয়ার হয় চিন্তাগুলো, মানে থিঙ্কিংটা ক্লিয়ার হয়। যখন লিখতে যায় তখন তো মনে হয় আচ্ছা এটা ওইরকমভাবে গেল, এটাইভাবে গেল, যেটা তুই বললি যে তুইও করস আর কি। কারণ ভাই আমাকে আমার এক ফ্রেন্ড ইউএসএ থেকে ফোন দিছিল, ও বলতেছিল যে যে ওর মানে প্যারা খাইতেছে ওর লাইফে, এখন ওর সেমিস্টার শুরু হতে দেরি আছে, ও সেমিস্টার চান্স পাবে কিনা এই সে একটা ঝামেলা আছে। তা আমি বললাম যে আমি কী করবো, আমি ওর একটা কথাই বলছি যে যা মন চাই শুধু দেখ, যখন তুই জার্নালিং করবি তখন তুই মধ্যে ক্লিয়ারিটি আসবে, এবং তুই যখন লিখবি তোর নিজেকে তখন চিন্তা করবি আচ্ছা আজকের দিনটা মনে হয় ভালো যায় না, এটা করলে ভালো যায়। তো লিখা ব্যাপারটা কিন্তু একটা রেসপন্সিবিলিটির মধ্যে আসে, যে আমি জানি আমার দিন খারাপ গেছে, বাট যখন লিখতে চাই তখন মনে হয় আচ্ছা আই উইশ আমার দিনটা ভালো যাইতো। সো এই ব্যাপারটা কিন্তু আবার তখন একটা রিথিঙ্কে আসে। সো আমার মনে হয় জার্নালিং করাটা টু ইম্পর্টেন্ট। মানে হ্যাঁ তুই বললি যে নাথিং ইজ ইম্পর্টেন্ট সামটাইম, বাট সামটাইম জার্নালিং ইজ ইম্পর্টেন্ট, যেটা তোর লাইফের চিন্তাগুলোকে একটা ক্লিয়ারেন্স দিবে। আমাকে বল যে তুই ওভার থিঙ্কিং যারা আমরা বাচ্চা কাচ্চারা করি, এখন যা কন্টেন্টগুলো হবে এগুলো হবে সব বাচ্চা কাচ্চাদের জন্য, হোয়াটস ইউর মেসেজ ওভার থিঙ্কিং যারা করো? আমি বললেও ওভার থিঙ্কিং তোমরা থামাই দিবা তো না। তো পার্টিকুলারলি ইউ ক্যান গিভ এ লট অফ মেসেজ, অনেক কিছু বলতে পারো হ্যান ত্যান হাবজাবি, বাট ইট ইজ ট্রুলি এ লাইফ প্রভোকিং থিং, যে না ঠিক আছে তোমার মাঝে মধ্যে ওভার থিঙ্কিং দরকারও আছে, মাঝে মধ্যে ওভার থিঙ্কিং করে কিছু ভালো জিনিস আইসাও পড়তে পারে মাথায়, নাহলে তুমি ব্রেকআপের ডিসিশন কেন নিবা? সো কিছু কিছু জায়গায় ওভার থিঙ্কিং দরকার আছে। মানে আমি বলবো না যে ইউ ক্যান কন্ট্রোল ওভার থিঙ্কিং অল দ্য টাইম। সিম্পল একটা রুল আছে,